বল, আগের দিনে পড়া থেকে কোনো প্রশ্ন যদি থেকে থাকে। না না না, নেই। বেশ, আমরা তবে কোশ্চেন সলভ করছিলাম কাইনেটিক্স এবং খানিকটা রিভাইজ করছিলাম। তো আগের দিনের পার্টে যে কোশ্চেন আনসারটা বাকি আছে সেটা বলে তারপর আহ, এটা স্টার্ট করবো। দাদা, বাদ বাকি পার্টটা রিভাইজ করা স্টার্ট করবো। এটা এটা নিয়ে আগে কথা হয়েছে, তবে একবার আমি দেখানোর জন্য বলে রাখছি। হ্যাঁ, পর প্রশ্নটা পর। How TF of a zero order reaction is related to the initial concentration of the reactant. তাহলে কি হবে বল, এটা কে একজন বল। TF জিরো equal to CA0 by T. হুম তার মানে বলছে জিরো অর্ডার রিয়াকশনের জন্য হাফ লাইফ টাইমটা কিভাবে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। তাহলে ফর মানে জিরো সমানুপাতিক ওই মানে যদি সমানুপাতিক, হ্যাঁ। একদম হ্যাঁ, দুটো বলতে হবে। ফর জিরো অর্ডার রিয়াকশন বা জিরো অর্ডার রিয়াকশন, টি হাফ ইকুয়ালস টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন তার এ বাই 2k। সুতরাং টি হাফ প্রপোর্শনাল টু এ জিরো, এরকম করে বলা উচিত। এ জিরো, যেখানে এ জিরোটা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর কে এটা হচ্ছে রেট কনস্ট্যান্ট। এটা তো সিম্পল এনাফ। এটা আগের দিনের প্রশ্ন, শুধু বাকি ছিল রিক্যাপে আমরা যেখানটা থেমেছিলাম সেটা হচ্ছে যে জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার রিয়াকশন। তানিশা, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ আমি বুঝতে পেরেছি। বেশ। তারপরে যে পার্টটা রিক্যাপ করা দরকার সেটা সেখানে ছিল যে অর্ডার ডিটারমিনেশন, কি করে অর্ডার ডিটারমাইন করে। সেখানে একটা বলেছিলাম যে হাফ লাইফ থেকে, হাফ লাইফ কিভাবে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে তা দেখে। এবং সেখানে তোমরা দেখিয়েছিলাম যে ইফ টি হাফ ইজ প্রপোর্শনাল টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন, তাহলে সেটা কি হবে, অর্ডার ইকুয়ালস টু জিরো। যদি টি হাফ ডাজ নট ডিপেন্ড অন ইনিশিয়াল কনসেন্ট্রেশন, তাহলে অর্ডার ইকুয়ালস টু ওয়ান। আর যদি টি হাফ প্রপোর্শনাল টু ওয়ান বাই ইনিশিয়াল কনসেন্ট্রেশন, তাহলে অর্ডার ইকুয়ালস টু, এটা সিম্পলেস্ট মেথড ছিল। আর যেটা মোর সফিস্টিকেটেড মেথড, যেটা বেশিরভাগ ক্ষেত্রে খাটে, সেটা কিভাবে, সেটা হচ্ছে যে ফ্রম দ্য স্লোপ অফ রিয়াকশন রেট, sorry, log of reaction rate and log of concentration। সেটার বেসিসটা কি ছিল, যে আমরা জানি যে রেট লর ক্ষেত্রে রেটটা কি হয়। যদি আমি ডিফারেন্সিয়াল রেট ল ভাবি, তার ক্ষেত্রে রেটটা কি হয়, একটা রেট কনস্ট্যান্ট হয়। তারপর যারা যারা রিয়াক্টেন্ট আছে, মানে ধর কথার কথা আমি বলছি যে একটা বিক্রিয়া যদি এরকম হয় যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডট 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 ডট, সেখান থেকে ধর প্রোডাক্ট। এই রেট লটা কি হবে, বলি ডিফারেন্সিয়াল রেট ল। ইন জেনারেল সেটা কিরকম করে লেখা যায়, যে কে ইন্টু এ টু দি পাওয়ার এন এ concentration of B into e to the power NB into concentration of C NC, আর যা যা আছে রিয়াক্টেন্ট। তাহলে এই বিক্রিয়াটা যদি এ এর সাপেক্ষে অর্ডার হয় এন এ,
বি এর সাপেক্ষে অর্ডার হয় এন বি, সি এর সাপেক্ষে অর্ডার হয় এন সি, তাহলে রেটটাকে আমি এরকম করে লিখতে পারি, রেট কনস্ট্যান্ট ইন্টু প্রতিটা জিনিসকে গুণ করে। তাহলে যদি দুপাশে আমি লগ নিই তাহলে কি দাঁড়ায়, যে লগ রেট সেটা হচ্ছে লগের মধ্যে এই পুরো জিনিসটা গুণ হিসেবে থাকবে, আমি আর খুব ডিটেলে লিখছি না, এই জিনিসটা গুণ হিসেবে থাকবে। যখনই লগের মধ্যে গুণ হিসেবে থাকবে তখন লগের ভেতরে গুণ থাকলে আমি সেটাকে আলাদা আলাদা করে লগের যোগ হিসেবে লিখতে পারি। তাহলে লগ কে প্লাস লগ কনসিডারেশন অফ এ হোল টু দি পাওয়ার এন এ প্লাস log consideration of b whole to the power nb প্লাস log consideration of c whole to the power nc প্লাস আর যা যা থাকবে সবগুলো। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, log k প্লাস na log a, যেহেতু লগের ভেতরে কোনো কিছু টু দি পাওয়ারে কিছু থাকলে সেটাকে লগের বাইরে আমি বার করে নিয়ে আসতে পারি গুণ হিসাবে, তাই nb log consideration of b প্লাস nc log consideration of c প্লাস আর যা যা থাকবে। তাহলে এইবার যদি আমি বাদ বাকি জিনিসগুলোকে ফিক্স রেখে লগ রেটের সাথে লগ এটাকে প্লট করি, তাহলে বুঝতেই পারছিস যে এই পুরো জিনিসটা ফিক্স, মানে এই পুরো জিনিসটা একটা কনস্ট্যান্ট প্লাস সামথিং ইন্টু এইটা। তাহলে আমি যদি এইটার সাথে এটাকে প্লট করি আমি একটা লিনিয়ার ইকুয়েশন পাওয়ার কথা, যার স্লোপ হওয়া উচিত এইটা, বেসিক্যালি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, যে সি এর মধ্যে সবটাকে আমি ধরে নিয়েছি। কিন্তু আসলে যেহেতু এইগুলো চেঞ্জ হচ্ছে উইথ টাইম, তাই আমি পুরো লিনিয়ার ইকুয়েশন পাবো না, তাহলে সেক্ষেত্রে লিনিয়ার প্লট পাবো না। তাহলে আমি সেক্ষেত্রে কি করবো বলেছিলাম, আমি একদম শুরুর সময়ের স্লোপটাকে নেব। তাহলে আমি কি করব, যদি আমি লগ রেটের সাথে প্লট করি, তাহলে এটা হচ্ছে লগ এ, এটা হচ্ছে লগ রেট, এটা এ এর জন্য ধর আমি বলছি। এবার যদি বি এর জন্য করতে চাই তাহলে সেটা কেমন করে করবো, বা সেটা কেমন দেখতে হবে, লগ বি এটা হচ্ছে লগ রেট, আর সি এর জন্য করতে চাইলে লগ রেট এটা হবে লগ সি। তাহলে কিরকম হবে দেখতে, এক একটা গ্রাফ একই রকম দেখতে হবে, জাস্ট একটা র্যান্ডামলি আঁকছি আমি। যে ধর এই গ্রাফটা এরকম কিছুটা দেখতে হলো, এই গ্রাফটা এরকম কিছুটা দেখতে হলো, এই গ্রাফটা এরকম কিছুটা দেখতে হলো। তাহলে আমি কি করে পাবো এই এন এ এন বি এন সি গুলো, তাহলে প্রতিটা গ্রাফের ক্ষেত্রে আমি লগ এর জন্য এই ইনিশিয়াল স্লোপটা এখান থেকে মাপবো, ইনিশিয়াল স্লোপটা, যে ইনিশিয়াল পয়েন্টগুলোকে ধরে একটা লাইন টানলে তার যে স্লোপটা হয়, এই স্লোপটা কি হয়ে যাবে, এ এর ক্ষেত্রে আমাকে দেবে এ এর অর্ডারটা, বি এর ক্ষেত্রে আমাকে দেবে বি এর অর্ডারটা, আর সি এর ক্ষেত্রে আমাকে দেবে সি এর অর্ডারটা। আবারও বলছি ইনিশিয়াল টাইমে কেন করছি, কারণ আসলে যখন আমি একটার জন্য করছি তখন বাদ বাকিগুলো কনস্ট্যান্ট থাকছে না, থাকছে না বলে আমি এক্স্যাক্টলি লাইন পাবো না। কিন্তু আমি সেটাকে লাইন বানিয়ে নিতে কি করে পারি, আমি একদম শুরুর দিকের পয়েন্টগুলোকে নিতে পারি যেখানে এগুলো খুব ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, যখন রিয়াকশনটা যা স্টার্ট হচ্ছে। তাই আমি লগ এ এর সাথে লগ রেটকে প্লট করলে তার স্লোপ হিসেবে এটা পাই, লগ রেটের সাথে লগ বি কে প্লট করলে স্লোপ হিসেবে এটা পাই, একই রকম করে লগ সি কে প্লট করলে স্লোপ হিসেবে এটা পাই। তাই এরকম করে আমি অর্ডার ডিটারমাইন করতে পারি, এটা আমরা বলেছিলাম ডিটেলে। কি মনে পড়ছে তো নাকি না কিছুই মনে পড়ছে না? হ্যাঁ হ্যাঁ। হুম হুম হুম। বেশ, আরো হলো। এরপর আমরা ঢুকে গেছিলাম কমপ্লেক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে, বা হ্যাঁ ঠিক আছে কমপ্লেক্স রিঅ্যাকশনে বলি, তার একটা ছোট্ট রিক্যাপ দিয়ে দিই। তার প্রথম টপিকটা ছিল আমাদের অপোজিং রিয়াকশন বা বিপরীতমুখী বিক্রিয়া বা উভমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। সেটার বেসিক পিকচারটা কেমন ছিল আমার, ছিল এ, এ থেকে বি তৈরি হচ্ছে, আবার বি থেকেও এ তৈরি হচ্ছে, এ থেকে বি তৈরি হয় রেট কনস্ট্যান্ট কে ওয়ান, বি থেকে এ তৈরি রেট কনস্ট্যান্ট কে মাইনাস ওয়ান। তাহলে এক্ষেত্রে আমরা রেট রেট অফ চেঞ্জটা কিভাবে লিখেছিলাম, ডি কনসেন্ট্রেশন অফ এ ডি টি, সেটা কিভাবে লিখেছিলাম, এই পথে এ কমছে তার রেট কি হবে,
এই পথের জন্য রিয়াক্ট্যান্টটা হচ্ছে এ, রেট কনস্ট্যান্ট হচ্ছে K1। আচ্ছা, আমরা ধরে নিয়েছিলাম সব ক্ষেত্রে ফার্স্ট অর্ডার, ঠিক আছে, সব ক্ষেত্রে রিয়াকশন গুলো ফার্স্ট অর্ডার ধরে নিয়েছিলাম। তাহলে যেহেতু এই পথে এ কমছে, তাহলে ডিএডিটি তে এই পথের যে জিনিসটা মাইনাস সাইন দিয়ে হবে, এবং এর রেট কি হবে, রেট কনস্ট্যান্ট ইন্টু রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন, মানে কনসেন্ট্রেশন অফ এ। কিন্তু এ শুধু একভাবে চেঞ্জ হচ্ছে না, এই আরেকভাবেও চেঞ্জ হচ্ছে। যখন বি থেকে এ তৈরি হচ্ছে, বি থেকে এ তৈরি হওয়ার জন্য এ বাড়ছে, তাহলে প্রথম কথা এটা প্লাস হিসেবে বসবে। আর এই রিয়াকশনের রেট কি হবে, রেট কনস্ট্যান্ট মানে K-1। আর এই রিয়াকশনের জন্য রিয়াক্টেন্ট কে, যখন বি থেকে এ তৈরি করছে তখন রিয়াক্টেন্ট কে, তখন রিয়াক্টেন্ট হচ্ছে বি। তাহলে K-1 ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। এটা লিখতে পারাটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু। একই রকম ভাবে ডিবি ডিজি কি হবে, ঠিক উল্টোটা হবে। যে পথে বি বাড়ছে সেটাকে পজিটিভ হিসেবে লিখবো, এই পথে বি বাড়ছে, তাহলে এই প্রথম কথা এই টার্মটা পজিটিভ হবে। টার্মটা কি হবে, রেট কনস্ট্যান্ট ইন্টু এই রিয়াক্টেন্টের, এই রিয়াকশনের জন্য রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন মানে এ এর কনসেন্ট্রেশন। তাহলে এটা হয়ে যাবে K1 ইন্টু কনসেন্ট্রেশন অফ এ, এটা প্লাস টার্ম হবে কারণ এইভাবে বি বাড়ছে। আর তার পরেরটা মাইনাস টার্ম হবে কারণ বি থেকে এই তৈরি হওয়ার জন্য বি কমছে। তাহলে K-1 ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। এইটা আমরা দেখিয়েছিলাম যে ডিফারেন্সিয়াল রেট লটা এরকম দেখতে হবে। এবং এখান থেকে আমরা বলেছিলাম এটা হচ্ছে ডিফারেন্সিয়াল রেট ল। এবং এখান থেকে আমরা ইন্টিগ্রেটেড রেট ল আর বার করে দেখাইনি। আমরা ডিরেক্ট বলেছিলাম যে এই ধরনের বিক্রিয়া ইকুইলিব্রিয়ামে রিচ করে, সাম্যে পৌঁছয়। কারণ কি, এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, সাম্য কখন হবে, যখন দুদিকে রেট সমান হয়ে যাবে। তাহলে সাম্যর কনসেপ্ট কি ছিল, দুটোই জিরো হয়ে যাবে, মানে এ এর পরিবর্তনের হার শূন্য হয়ে যাবে, বি এর পরিবর্তনের হারও শূন্য হয়ে যাবে। এবং সেখান থেকে আমরা দেখিয়েছিলাম যে এ এর কনসেন্ট্রেশন বাই বি এর কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম, বা যদি এরকম করে বলি যে বি এর কনসেন্ট্রেশন বাই এর কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম, সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে K1 বাই K-1। এটা কিভাবে দেখিয়েছিলাম, আচ্ছা যদি আমি লিখি এরকম করে যে ডিএডিটি জিরো হওয়া মানে কি, K1 কনসেন্ট্রেশন অফ এ, যেহেতু এটা ইকুইলিব্রিয়াম সাম্য তাই আমি ইকিউ দিয়ে বোঝাচ্ছি, আর K-1 বি ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু জিরো। এখান থেকে আমরা দেখিয়েছিলাম যে কনসেন্ট্রেশন অফ বি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই কনসেন্ট্রেশন অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম, সেটা হয়ে যায় K1 ভাগ K-1। এবং এটাকে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলি, সাম্য ধ্রুবক। তাহলে সাম্য ধ্রুবক ক্যাপিটাল কে, সেটা কি বলি, সেটাকে ডিফাইন করা হয় এরকম করে, কনসেন্ট্রেশন অফ বি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই কনসেন্ট্রেশন অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম। সেটা জাস্ট একটু আগে দেখলাম আমরা K1 বাই K-1। তার মানে K1 যত বেশি হবে সামনে বি তত বেশি থাকবে, উল্টো দিকে K-1 যত বেশি হবে সামনে এ তত বেশি থাকবে। এটা প্লটটা আমরা কিভাবে দেখিয়েছিলাম, আমরা তিনটে ডিফারেন্ট কেস দেখিয়েছিলাম। প্লটটা আঁকছি না, আমি কপি করে নিচ্ছি ডিরেক্টলি। এই প্লটটাকে ডিরেক্টলি আমি কপি করে নিচ্ছি। তিনটে কেস কি কি দেখিয়েছিলাম আমরা, যে যখন সামনে মানে ফরওয়ার্ড রেট কনস্ট্যান্ট আর ব্যাকওয়ার্ড রেট কনস্ট্যান্ট মানে K1 আর K-1 সমান, তখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কত, এক। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এক মানে কত, সামনে কতটা বি আছে ভাগ কতটা এ আছে সেটা সমান সমান এক। তার মানে কি, বি আর এ সমান পরিমাণে সামনে থাকবে। তাহলে যদি আমি এ নিয়ে স্টার্ট করি, বি শূন্য থেকে স্টার্ট হয়, এ আস্তে আস্তে কমবে, বি আস্তে আস্তে বাড়বে, এবং দুজনে সমান পরিমাণে পৌঁছে সামনে চলে যাবে। একই রকম ভাবে যদি K1 বেশি হয় K-1 থেকে, মানে ফরওয়ার্ড রেট কনস্ট্যান্টটা বেশি, মানে সম্মুখ দিকে বিক্রিয়া হওয়ার হারটা বেশি, পেছন দিকে বিক্রিয়া হওয়ার হারটা কম, তাহলে সাম্য ধ্রুবকের মান কি হবে, যেটা বেসিক্যালি K1 বাই K-1 সেটা একের থেকে বড় হবে। আবার সাম্য ধ্রুবক মানে কি, কনসেন্ট্রেশন অফ বি অ্যাট ইকুইলিব্রিয়াম ভাগ কনসেন্ট্রেশন অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম, সেটা একের থেকে বড় হবে, তার মানে কারণ সাম্য ধ্রুবক একের থেকে বড়। তার মানে বি বেশি থাকবে, এ কম থাকবে। তাহলে বি বেশি থাকবে সামনে,
এ কম থাকবে বি এর থেকে। উল্টো কেসে কি হবে, জাস্ট এ বেশি থাকবে, বি কম থাকবে। মনে পড়ছে তো না মনে পড়ছে না এগুলো? সব মনে আছে। হুম হুম হুম। বেশ, আচ্ছা এটার উপর একটা দুটো প্রশ্ন নেওয়া যাক। এটা হচ্ছে যে উম, এটা নয়, হুম, পরের প্রশ্নটা পর। নিম্নলিখিত অবমুখী বিক্রিয়াটি বিবেচনা করো যেটি উভয় দিকেই এক কোণ। তোর কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে না, একটু করে পর। নিম্নলিখিত অবমুখী বিক্রিয়াটি বিবেচনা করো যেটি উভয় দিকেই এক কোণ। হুম, পর তারপরে। এ মানে রিভার্সিবল রিঅ্যাকশন বি তৈরি হচ্ছে। হুম, ফরওয়ার্ড রেট কনস্ট্যান্ট হচ্ছে কে এফ, হ্যাঁ, আর ব্যাকওয়ার্ডে হচ্ছে কে বি। এ বি, যেখানে যেখানে কে এফ বাই কে বি অনুপাত ইকুয়াল টু 2। পাশে লিখে ওটা কেএফ বাই কেবি হচ্ছে 2। তারপরে কি বলেছে? সময়ের অপেক্ষক রূপে এ ও বি এর গাঢ়ত্ব নির্দেশক রেখাচিত্রগুলি আঁকো। হুম, তার বেসিক্যালি এই ধরনের প্লটটা চেয়েছে, ঠিক আছে, এ আর বি এর জন্য। আচ্ছা কেএফ বাই কেবি সমান সমান 2, এখান থেকে আমি কি বলতে পারি? সাম্য ধ্রুবকটা বার করতে পারি আমি। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে, সেটা কি হয় বল একটু, আমরা দেখলাম। যদি আমাকে বলি সাম্য ধ্রুবক, সেটা কি হয়? ফরওয়ার্ড ডিরেকশন রেট কনস্ট্যান্ট বাই ব্যাকওয়ার্ড ডিরেকশন রেট কনস্ট্যান্ট, তার মানে সেটা 2 হবে। বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? হুম হুম। হুম হুম। আচ্ছা আবার সাম্য ধ্রুবক মানে কি? আবার সাম্য ধ্রুবক মানে কনসেন্ট্রেশন অফ বি অ্যাট ইকুইলিব্রিয়াম ভাগ কনসেন্ট্রেশন অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম, এটাই সাম্য ধ্রুবকের ডেফিনেশন। তাহলে তাহলে সেখান থেকে কি দাঁড়ালো? কনসেন্ট্রেশন অফ বি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই কনসেন্ট্রেশন অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম, সেটা হচ্ছে 2। তার মানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ বি অ্যাট ইকুইলিব্রিয়াম সেটা হচ্ছে 2 গুণ কনসেন্ট্রেশন অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম। তাহলে আমি এ নিয়ে শুরু করছি, বি তৈরি হচ্ছে, বি প্রথমে কিছু ছিল না। ইকুইলিব্রিয়ামে বি যেন এর দ্বিগুণ থাকে, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। কারণ কে এফ বাই কে বি ইকুয়ালস টু 2 বলে দিয়েছে। তাহলে ছবিটা কেরকম দেখতে হবে যদি আমি ছবিটা আঁকার চেষ্টা করি। পরের পেজে যাচ্ছি আমি। তাহলে এটা যদি আমার সময় হয়, এটা যদি আমার ঘনত্ব হয়, তাহলে ধর আমি এ নিয়ে শুরু করলে, আগের ছবিগুলো থেকে লাল ওটা, তাহলে এ এখান থেকে শুরু হলে এরকম করে কমতে কমতে যাবে, বি সামনে এ এর থেকে ঠিক দ্বিগুণ থাকবে, তার মানে বি এখান থেকে শুরু হলে এরকম করে করে যাবে। মানে এক্স্যাক্টলি দ্বিগুণ হলো না, বাট বুঝতে পারছি ঠিক কি বলতে চাইছি। এটা হচ্ছে বি এর কনসেন্ট্রেশন, এইটা হচ্ছে এ এর কনসেন্ট্রেশন। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হ্যাঁ বুঝতে হুম পেরেছি। হুম। গ্রাফের নেচারটা এরকম করেই হবে, নেচারটা সবসময় এরকমই হবে যে এ কমবে বি বাড়বে, এরকম করে, নট লিনিয়ারলি, এরকম করে কমবে বি এরকম করে বাড়বে। এবার প্রশ্ন হচ্ছে যে যেটা ডিটারমাইন করা দরকার সেটা হচ্ছে সামনে, মানে এই গ্রাফ দুটো কি অবস্থায় থাকবে, এরকম অবস্থায় থাকবে নাকি এরকম অবস্থায় থাকবে নাকি এরকম অবস্থায় থাকবে, কে কার উপরে থাকবে, সেটা ডিটারমাইন হবে এই কে এফ বাই কে বি সংখ্যাটা দিয়ে। কারণ এটাই ডিটারমাইন করে সামনে বি এ এর তুলনায় কত গুণ আছে। তো যেহেতু ক্ষেত্রে সামনে বি এ এর তুলনায় দ্বিগুণ থাকবে, কারণ কে এফ বাই কে বি সমান সমান 2, তাই বি কে আমি উপরে রাখলাম, এর এ নিচে থাকলো, ঠিক আছে। মানে হিসেব মতো হওয়া উচিত যে সামনে এইটা যতটা, যেটা এর কনসেন্ট্রেশন, এইটা তার দ্বিগুণ হবে এক্ষেত্রে, যেটা বি এর কনসেন্ট্রেশন। বুঝতে পারছিস না, বুঝতে পারিস না? হুম হুম। পেরেছি। বেশ। আর আহ, আর এই সংক্রান্ত কি প্রশ্ন আছে দাঁড়া দেখি। এটা নয়। আচ্ছা এটাও একটা জেনারেল প্রশ্ন দিয়েছে, যেটা খুব আমি আলাদা করে বলছি না।
এক্ষেত্রে বলেছে যে এটা একটা উভমুখী বিক্রিয়া, তার ক্ষেত্রে এ আর বি এর সময় বনাম গাঢ়ত্ব বনাম সময় লেখচিত্রটি আঁকো। এরকম প্রশ্ন দিলে তুই যেরকম যেরকম খুশি এটা এঁকে দিবি, মানে এখানে কে এফ আর কেবির কোনো মান বলেনি, ঠিক আছে, বা কে এফ আর কেবির অনুপাত কত সেটাও বলেনি। তাহলে এরকম প্রশ্ন দিলে তুই যে কোনো একটা কিছু এঁকে দিবি, মানে এই তিনটের মধ্যে এই তিনটের মধ্যে যে কোনো একটা এঁকে দিলেই হবে। ঠিক আছে, চেষ্টা করবি এইটাই আঁকার, এটা মোর জেনারেলি লোকে একসেপ্ট করে বেশি, তো এইটাই আঁকার চেষ্টা করি বেশিরভাগ ক্ষেত্রে। যখন যদি বলে না দেয়, যদি বলে দেয় তাহলে তো মিটেই গেল, যেমন এক্ষেত্রে বলে দিয়েছিল কে এফ বাই কেবি সেটা কত, বলে না দিলে যে কোনো একটা আঁকলে সেটাই ঠিক। তাহলে আবার বলছি যে যে কোনো একটি আঁকবি। হ্যাঁ হ্যাঁ, হলো। আচ্ছা, আর কি প্রশ্ন আছে এখানে? না এটা না, এটা হয়ে গেছে। হুম, এইটা একটা প্রশ্ন আছে। আরে, হ্যাঁ, পর প্রশ্নটা পর। For a first order opposing reaction A থেকে B হচ্ছে, হুম find out the final expression of K1 in terms of equilibrium concentration of B X equilibrium. হুম, তাহলে এখানে বলেছে যে কে ওয়ান এর সম্পর্ক কি হবে, কে ওয়ান এর এক্সপ্রেশন বার করতে বলেছে। বি এর কনসেন্ট্রেশন এট ইকুইলিব্রিয়াম তোকে দিয়েছে এক্স ইকুইলিব্রিয়াম, এবং এর জন্য 3 নম্বর দিয়েছে। তার মানে এক্ষেত্রে বেসিক্যালি তোকে পুরো ডেরিভেশনটা করতে হবে, যেটা আমরা করিয়ে দিইনি। ঠিক আছে, যেটা আমরা করিয়ে দিইনি, যে অপোজিং রিয়াকশনের ক্ষেত্রে আমি যে এই যে ফর্মুলাটা পাচ্ছি, মানে এ আর বির কনসেন্ট্রেশন কি করে কে ওয়ান কে টুর সাথে রিলেটেড, মানে এই যে ডিফারেন্সিয়াল রেট লটা আমরা লিখেছি, এই ডিফারেন্সিয়াল রেট ল থেকে কিভাবে ইন্টিগ্রেটেড রেট ল আসে সেটা একত্রে করতে হবে। সেটা না করে যেহেতু ইকুইলিব্রিয়াম বলে দিয়েছে, তুই ডিরেক্টলি এই ডেরিভেশনটাকে নর্মালি করতে পারিস, মানে যেটা আমি এর আগে করিয়েছি। মানে যদি আমি দেখিয়ে দিই, যে ধর আম, ধর এ কে ওয়ান কে-1 বি, এখান থেকে আমরা যেটা একটু আগে করলাম সেটাই আমি একবার করবো, যে তাহলে ডি এ ডিটি কি হবে। আচ্ছা, ধর এখানে টি ইকুয়ালস টু জিরোতে তুই এ কিছুটা পরিমাণ নিয়ে শুরু করেছিলি, ধর এ এ নিয়ে শুরু করেছিলি, এর কনসেন্ট্রেশন, কথা কথা বলছি, কনসেন্ট্রেশন অফ এ সমান সমান স্মল এ, আর কনসেন্ট্রেশন অফ বি সেটা সমান সমান 0। আর টি এরকম করে যদি বলি আচ্ছা করে লিখি ইনিশিয়ালি, শুরুতে। আর সামনে কি হয়েছে, সামনে বলেছে বি এর কনসেন্ট্রেশন হচ্ছে এক্স ইকুইলিব্রিয়াম, তাহলে কনসেন্ট্রেশন অফ বি সেটা কি বলে দিয়েছে এক্স ইকুইলিব্রিয়াম। এ তাহলে কতটা, এর কনসেন্ট্রেশন কত হবে, এ মাইনাস এক্স ইকুইলিব্রিয়াম, এটা হতে হবে। কারণ এক্ষেত্রে 1 মোল এ ভাঙলে 1 মোল বি তৈরি হয়। তাহলে এ বি যদি এক্স ইকুইলিব্রিয়াম পরিমাণ তৈরি হয়, তাহলে এ কতটা ভেঙেছে, এক্স ইকুইলিব্রিয়াম পরিমাণই ভেঙেছে, কারণ যতটা এ ভাঙে ততটাই বি তৈরি হয়। তাহলে প্রথমে এ ছিল স্মল এ, বি ছিল 0, সামনে বি তৈরি হয়েছে বলেছে এক্স ইকুইলিব্রিয়াম, তাহলে এ পরিমাণ কত পড়ে থাকবে, এ মাইনাস এক্স ইকুইলিব্রিয়াম। এটা বুঝতে পারছিস না, বুঝতে পারিস না? হুম 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 হুম, তাহলে এবার আমি যদি ডিফারেন্সিয়াল রেট লিখি, যে কোনো একটার জন্য লিখলেই হবে। সেটা কি ছিল, ডি এ ডিটি, সেটা হবে আবারও যদি আমি উপরের দিকে তাকিয়ে লিখি -K1 কনসেন্ট্রেশন অফ এ প্লাস K-1 কনসেন্ট্রেশন অফ বি। সামনে কি হবে, সামনে এটা 0 হয়ে যাবে, বি এর এ এর পরিবর্তনটা 0 হয়ে যাবে, তাহলে সেটা কি হয়ে যাবে, আম,
আচ্ছা, এটাকে সাম্যটাকে সবসময় ইকুইলিব্রিয়াম করে লেখা উচিত। তাহলে সেটা কি হবে? মাইনাস কে ওয়ান এ ইকুইলিব্রিয়াম প্লাস কে মাইনাস ওয়ান বি ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু জিরো। তখন কি হয়ে যাবে? কে মাইনাস ওয়ান বি ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু কে ওয়ান এ ইকুইলিব্রিয়াম। তাহলে কি হয়ে যাবে? আমাকে বলেছে কে ওয়ান বার করতে বলেছে, তাহলে আমি কে ওয়ান সমান সমান কি লিখতে পারি? কে মাইনাস ওয়ান বি ইকুইলিব্রিয়াম বাই বাই এ ইকুইলিব্রিয়াম। এবার আমি মানগুলো বসিয়ে দেবো। বি ইকুইলিব্রিয়াম আমার ছিল এক্স ই কিউ, এ ইকুইলিব্রিয়াম কি ছিল? এ মাইনাস এক্স ই কিউ। তাহলে কে ওয়ান সমান সমান কি হবে আমার? কে ওয়ান সমান সমান হয়ে যাবে এটা। বুঝলি না? বুঝলি না? বুঝতে পেরেছি। বুঝেছি। বেশ বেশ। আর কি বলেছে? ড্র দ্য কনসেন্ট্রেশন ভার্সেস টাইম কার্ভস অফ দ্য অ্যাবভ রিঅ্যাকশন। তাহলে কনসেন্ট্রেশনের সাথে টাইমের প্লট আঁকতে বলেছে আবারও। সেটা কিভাবে আঁকবে? একটা ওই তিনটের মধ্যে যে কোনো একটা এঁকে দিবি। যেহেতু এখানে রেশিও বলে দেয়নি কিছু, ফরওয়ার্ড রেট কনস্ট্যান্ট বাই ব্যাকওয়ার্ড রেট কনস্ট্যান্টের কোনো রেশিও বলে দেয়নি, যে কোনো একটা আঁকলেই হবে। তাহলে সেটা কি হবে? যে কোনো একটা এঁকে দিবি, হয়ে গেল এই প্রশ্নটা সলভ। তাহলে উভমুখী বিক্রিয়ার যে দুটো প্রশ্ন আমরা দুটো তিনটে প্রশ্ন নিলাম, সেই দুটো তিনটে প্রশ্ন আমরা সলভ, মানে আমি যে কটা পেয়েছি লাস্ট 2 3 4 বছরে সেগুলো এখানে সলভ করে দিলাম। এরপর আমরা কি পড়েছিলাম? এরপর আমরা পড়েছিলাম কনজিকিউটিভ রিয়াকশন। কনজিকিউটিভ রিয়াকশন সেখানে কি ছবিটা কিরকম ছিল? ছবিটা ছিল এ, এ থেকে বি তৈরি হচ্ছে, বি থেকে সি তৈরি হচ্ছে। এটা ছিল আমার রিয়াক্টেন্ট, বিটা ছিল ইন্টারমিডিয়েট, সিটা ছিল প্রোডাক্ট। এই রিয়াকশন রেট কনস্ট্যান্ট কে ওয়ান, এই রিয়াকশন রেট কনস্ট্যান্ট কে টু। এখান থেকে আমরা ডিফারেন্সিয়াল রেট লটা কিভাবে লিখেছিলাম বল দেখি একটুখানি। ডিফারেন্সিয়াল রেট লটা, আকাশ বল এর ক্ষেত্রে ডিফারেন্সিয়াল রেট কি হবে? ডি এ ডিটি। সেটা কি লিখবো? মাইনাস কে ওয়ান মাইনাস কে ওয়ান সি তো হবে, হ্যাঁ মাইনাস কে ওয়ান সি। মানে কনসেন্ট্রেশন অফ এ। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, তানিশা বল ডিবিডিটি কি হবে? -K2 মাইনাস কে টু concentration of B। বি। আর কিছু হবে না? হ্যাঁ, মাইনাস না বল। পরটা তো প্লাস দিয়ে আছে। মাইনাস প্লাস কে বল। বি, বি আর প্লাস কোন কে প্রক্রিয়া ইনভলভ আছে? বি এই প্রক্রিয়া তৈরি হচ্ছে, তাহলে এটা প্লাস হবে। হুম আর এই হ্যাঁ প্রক্রিয়ার রেট প্লাস কি হবে? K1 হুম, কে ওয়ান। concentration of A। তাহলে আকাশ বল ডিসিডিটি কি হবে? এটা হবে হচ্ছে কে টু কে টু, কনসেন্ট্রেশন অফ ডি। কে টু কনসেন্ট্রেশন অফ পি। আচ্ছা, এখান থেকে আমরা ইন্টিগ্রেটেড রেট বার করাটা দেখাইনি ক্যালকুলেশনটা, কিন্তু আমরা দেখিয়েছিলাম যে ছবিটা কিরকম দেখতে হবে, এবিসি কনসেন্ট্রেশনটা কিভাবে পাল্টাবে সেটা আমরা দেখিয়েছিলাম। তাহলে এটা যদি আমার কনসেন্ট্রেশন হয়, এটা যদি আমার টাইম হয়, এখন বলেছিলাম যে এর কনসেন্ট্রেশনটা এরকম করে কমবে, বি এর কনসেন্ট্রেশনটা এরকম করে চেঞ্জ হবে। প্রথমে বি এর কনসেন্ট্রেশন বাড়বে যখন এ থেকে বি তৈরি হচ্ছে, তারপরে যখন বি থেকে সি তৈরি হয়ে যাবে, তৈরি হওয়া শুরু হবে, তখন বি এর কনসেন্ট্রেশন কমতে শুরু করবে। আর সি একটা টাইম ল্যাগ থেকে শুরু হবে, একটু দেরি করে শুরু হবে, তারপরে এটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে একটা সময় গিয়েও সামনে পৌঁছবে। তাহলে এইটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ সি, এইটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ বি, আর এইটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ। টাইমের সাথে সাথে কিভাবে পাল্টাচ্ছে এটা আমরা দেখিয়েছিলাম।
এরপরে আমরা বলেছিলাম যে আরডিএস অ্যাপ্রক্সিমেশনের কথা বলেছিলাম আমরা, আরডিএস অ্যাপ্রক্সিমেশন বা রেট ডিটারমাইনিং স্টেপ অ্যাপ্রক্সিমেশন। আচ্ছা পুরোটা লিখছি না, ওখানে তো বলেইছি। আরডিএস ছিল রেট ডিটারমাইনিং স্টেপ, যার মূল বক্তব্য কি ছিল যে যে স্টেপটি স্লোয়েস্ট তার দ্বারা রেট কন্ট্রোলড হবে। যে স্টেপটি স্লোয়েস্ট বলতে কি বলতে চাইছি আমি, যার কে ভ্যালুটা সব থেকে কম। তাহলে যে স্টেপটি স্লোয়েস্ট মানে হচ্ছে যে যার কে সবচেয়ে কম, যার রেট কনস্ট্যান্ট সব থেকে কম, তার দ্বারা কন্ট্রোল হবে রিয়াকশন রেটটা মূলত। এক্ষেত্রে আমরা দুটো কেস বলেছিলাম, একটা হচ্ছে যে কেস ওয়ান, যখন কে ওয়ান গ্রেটার গ্রেটার দেন কে টু, তাহলে সেক্ষেত্রে সেকেন্ড স্টেপটা হচ্ছে আমার, সেকেন্ড স্টেপের কে ভ্যালুটা কম, রেট কনস্ট্যান্টটা কম, সুতরাং সেকেন্ড স্টেপটা হচ্ছে আরডিএস, সেকেন্ড স্টেপ আরডিএস। আরেকটা কি ছিল, কেস টু, যেখানে কে ওয়ান লেস দেন কে টু, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট স্টেপের রিয়াকশন রেট কনস্ট্যান্টটা কম, তাহলে তখন কি হয়ে যাবে, ফার্স্ট স্টেপটা হয়ে যাবে আমার আরডিএস। তাহলে এই ছবিগুলো দেখতে কেমন হবে, যদি আমি ছবি আঁকার চেষ্টা করি এখানে। তাহলে এটা আমার কনসেন্ট্রেশন, এটা আমার টাইম। এর কনসেন্ট্রেশন দু ক্ষেত্রেই, ধর প্রথমে কি বলছে, ফার্স্ট স্টেপটা হচ্ছে, প্রথম স্টেপটা হচ্ছে ফাস্টেস্ট। তার মানে প্রথম স্টেপে কি হচ্ছিল, এ থেকে বি তৈরি হচ্ছিল, এই স্টেপটা খুব ফাস্ট, এই স্টেপটা তুলনামূলক স্লো, অনেক স্লো। তাহলে এই স্টেপটা ফাস্ট হলে কি হবে, এ তাড়াতাড়ি ভাঙবে, বি তাড়াতাড়ি তৈরি হবে। তাহলে আগে সেটা প্রথম জায়গাটা আঁকি। তাহলে এ তাড়াতাড়ি ভাঙবে, বি তাড়াতাড়ি তৈরি হবে। এটা কি কোন কালারে, ব্লু। বি তাড়াতাড়ি তৈরি হবে। সেকেন্ড স্টেপটা স্লো, তার মানে বি এবার আস্তে আস্তে ভাঙবে, বি আস্তে আস্তে ভাঙবে। সেকেন্ড স্টেপে সি তৈরি হচ্ছে, তার মানে সিও আস্তে আস্তে তৈরি হবে। তাহলে এইটা হচ্ছে যখন প্রথম স্টেপটা ফাস্ট, সেকেন্ড স্টেপটা স্লো, তার কনসেন্ট্রেশনের সাথে টাইমের পিকচারটা। এটা ক্লাসে বুঝিয়েছিলাম ডিটেলে। আর এটা যদি উল্টোটা হয় তখন কি হবে, এটা না এরকম করে আঁকা উচিত, মানে স্মুথ করে আঁকা উচিত। হুম। আর যদি প্রথম স্টেপটা স্লো হয়, প্রথম স্টেপটা স্লো হওয়া মানে কি, এ ধীরে ধীরে ভাঙছে, বি ধীরে ধীরে তৈরি হচ্ছে। সবই কিন্তু ধীরে ধীরেই হবে তো। হ্যাঁ হ্যাঁ, মানে তখন তো বিটাও ধীরে ধীরে হবে, সিও আরো ধীরে ধীরে হবে, ওই বলছি। হ্যাঁ সি আরো ধীরে ধীরে হবে, কিন্তু বি যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল সেটা হচ্ছে যে আচ্ছা, যদি আমি আঁকি, তাহলে এ ধীরে ধীরে ভাঙছে, সরি, এ ধীরে ধীরে ভাঙছে, বি ধীরে ধীরে তৈরি হচ্ছে। কিন্তু যেহেতু বি থেকে সি তৈরি হওয়াটা খুব ফাস্ট, ফলে বি যখনই তৈরি হচ্ছে একটা পর্যায়ে বেশি বাড়ছে, তখনই সেটা সি তে কনভার্ট হয়ে যাচ্ছে। তাই বিটা অল্প করে তৈরি হচ্ছে, কিন্তু তারপর ওটা অলমোস্ট সিমিলার লেভেলে মেনটেন থাকছে, মানে একটু একটু করে কমছে আর, মানে কেন একটু কমছে, কারণ বি থেকে সি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে, এ থেকে বি স্লো তৈরি হচ্ছে। কিন্তু বি এর কনসেন্ট্রেশন একটু না বাড়লে সি তৈরি হতে পারবে না, তাই বি এর কনসেন্ট্রেশন একটু উপরে যাচ্ছে, তারপরে আস্তে আস্তে কমছে। আর সি এর গ্রাফটা কেমন দেখতে হবে, সি আস্তে আস্তে বাড়ছে। তাহলে এটা হচ্ছে সি এর কনসেন্ট্রেশন, এটা হচ্ছে বি এর কনসেন্ট্রেশন, এটা হচ্ছে এ এর কনসেন্ট্রেশন, যেখানে কে টুটা হচ্ছে ফাস্টার। এটা আমরা দুটো আরডিএস এর কেস দেখিয়েছিলাম, যদি প্রথম স্টেপটা আরডিএস হয় তখন কি হবে, আর যদি দ্বিতীয় স্টেপটা আরডিএস হয় তাহলে কি হবে, এটা আমরা দেখিয়েছিলাম। এর সাথে আমরা কানেক্ট যে ফ্যাক্টটা বলেছিলাম সেটা হচ্ছে স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন, এসএসএ, স্মল শর্টে বলছি আমি, স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন। সেখানে কি বলেছিলাম যে ইন্টারমিডিয়েটের কনসেন্ট্রেশন, ইন্টারমিডিয়েটের কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে না
বা খুব ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। তাহলে সেক্ষেত্রে ইন্টারমিডিয়েট ক্ষেত্রে কি বি, তাহলে ডিবি ডিটিটাকে আমাকে জিরো করতে হবে। এইটা হচ্ছে স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশনের বেসিক বেসিক প্রয়োগ। এটা কোন ক্ষেত্রে হচ্ছে আমি আগের ক্ষেত্রে দেখলাম যে আরডিএস, বা এরকম করে বলি যে ফার্স্ট স্টেপ যখন আরডিএস, অর্থাৎ ফার্স্ট স্টেপ আরডিএস কখন হচ্ছিল, যখন কে ওয়ান ছোট হচ্ছিল কে টু থেকে। ফার্স্ট স্টেপ আরডিএস মানে ফার্স্ট স্টেপের রেট কনস্ট্যান্টটা কম, তখন এটা প্রযোজ্য। আর এই ছবিটা কোনটা হবে, এই ছবিটা হবে, যদি আমি দেখাতে চাই, এটা হচ্ছে ছবিটা। যখন ফার্স্ট স্টেপ আরডিএস, ফার্স্ট স্টেপ আরডিএস হলে কে ওয়ান ছোট, কে টু অনেক বড়, তখন ছবিটা হবে এরকম, যেক্ষেত্রে ইন্টারমিডিয়েটটা অলমোস্ট কনস্ট্যান্ট থাকছে বা খুব ধীরে ধীরে কমছে। তখন আমি স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন লাগাবো। স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন কিভাবে লাগায়, ইন্টারমিডিয়েটের কনসেন্ট্রেশনটা কোনো বদল ঘটছে না। ইন্টারমিডিয়েট কনসেন্ট্রেশন জিরো হয়ে যায়নি, কিন্তু কনসেন্ট্রেশন চেঞ্জটা জিরো হয়ে গেছে, খেয়াল রাখতে হবে, বারবার করে বলেছিলাম এটা, যে বি এর কনসেন্ট্রেশন জিরো নয়, বাট বি এর কনসেন্ট্রেশনের বদলটা প্রায় জিরো, ডিবিডিটিটা প্রায় জিরো। এটা হচ্ছে স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন, এরকম করে অ্যাপ্লাই করে। এটা ডিটেল আমরা বলেছিলাম কিভাবে করে। যাই হোক, এখানে এই সংক্রান্ত আমরা একটা দুটো প্রশ্ন সলভ করলে খানিকটা বোঝা যাবে। এইটা হচ্ছে আমার কনজিকিউটিভ রিয়াকশন ছিল। কনজিকিউটিভ রিয়াকশনের সংক্রান্ত প্রশ্ন কি আছে দেখা যাক। আম, হুম, সেটা পরেরটা দিন। আচ্ছা, প্রথম প্রশ্ন দিয়েছে এইটা, পর প্রশ্নটা পর। পর প্রশ্নটা কি দাঁড়াও হবে? দাঁড়াও, মাইকটা কাজ করছে। আরে মাইকটা কাজ করছে না, তো কাজ করছে। হুম, ক্রমান্বয়ী প্রথম ক্রম বিক্রিয়া নিম্নলিখিত বিষয়গুলি অনুসরণ করে। ফার্স্ট হচ্ছে নিম্নলিখিত ক্রমান্বয়ী প্রথম ক্রম বিক্রিয়ার জন্য এ থেকে বি হুম, হচ্ছে কে ওয়ান, আর হচ্ছে বি থেকে সি ওটা হচ্ছে কে টু। হুম, টি সময়ে বি এর গাঢ়ত্ব নির্ণয় করো। হুম, আর সেকেন্ডেরটা হচ্ছে এ বি ও সি এর গাঢ়ত্ব বনাম সময় লেখচিত্রগুলি অঙ্কন করো। হুম। তাহলে আগে দ্বিতীয় পার্টটাকে দেখা যাক, ওটা আমাদের বেশি পরিচিত। এবিসি এর গারত্ব বনাম সময় লেখচিত্রগুলো অঙ্কন করো। এটা বেসিক্যালি এই প্লটগুলোর একটা করতে হবে, যে কোনো একটা প্লট করলেই হবে। এটা হচ্ছে সময়ের সাথে এবিসি এর কনসেন্ট্রেশনের চেঞ্জ। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? হ্যাঁ হ্যাঁ। হুম। এবার যেটা বলেছে প্রথম পার্ট, সেটা হচ্ছে যে টি সময় বি এর গাঢ়ত্ব নির্ণয় করো। মানে বেসিক্যালি ইন্টিগ্রেটেড রেট ল চেয়েছে বি এর জন্য, অ্যাট টাইম টি বি এর গাঢ়ত্ব কিরকম দেখতে হবে, মানে তার এক্সপ্রেশনটা কিরকম দেখতে হবে। এইটা আমরা করিনি, ঠিক আছে? এইটা আমরা করিনি কারণ আমরা কোনো কমপ্লেক্স রিয়াকশনের জন্যই বোধহয় শেষেরটা ক্ষেত্রে করেছিলাম, যে ক্ষেত্রে প্যারালাল রিয়াকশন ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেটেডটা বার করেছিলাম। কিন্তু অপোজিং রিয়াকশনের জন্যও করিনি, এবং কনজুগেটিভ রিয়াকশনের জন্য আমরা ইন্টিগ্রেটেড রেট লটা বার করিনি। ফলে এটা আমরা এখন আপাতত করতে পারবো না। আমি একবার ডেরিভেশনটা করে এখন কি করানো যায়, দাঁড়া একটু ভাবি। উম, উম, আচ্ছা, এটা দেখলে এখান থেকে বোঝা যাবে।
করানো যেতে পারে। যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই প্রশ্নটা সলভ করার জন্য এই সময় বিয়ের গাঢ়ত্ব নির্ণয় করো, এটা আমরা করিনি, আমি এটাই বারবার বলে দিয়েছি। আমরা কি করেছি দেখ, আমরা যেটা করেছি সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল রেট ল গুলো লিখেছি। ডিফারেন্সিয়াল রেট ল কি করে, রেটের সাথে কনসেন্ট্রেশন গুলোকে রিলেট করে। আর ইন্টিগ্রেটেড রেট ল কি করে, কনসেন্ট্রেশনের সাথে সাথে সময়টাকে রিলেট করে। আমরা ওটা বার করিনি, কিন্তু আমরা যেটা করেছি একটা কোয়ালিটেটিভ পিকচার দেখেছি, কনসেন্ট্রেশনের সাথে সময় কেমন দেখতে হবে, গ্রাফটা কেমন দেখতে হবে সেটা করেছি, কিন্তু তার এক্সপ্রেশনটা কেমন সেটা কিন্তু আমরা করিনি। আমরা ডিফারেন্সিয়াল রেট ল করেছি, ইন্টিগ্রেটেড রেট ল করিনি। তাহলে ইন্টিগ্রেটেড রেট ল থেকে ডিফারেন্সিয়াল রেট ল কিভাবে যেতে হয় না, ইন্টিগ্রেট করতে হয়, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে হয়। এটা আমরা জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে করেছি, কিন্তু কোনো কমপ্লিকেটেড রিয়েকশনের ক্ষেত্রে আমরা করিনি। যেহেতু পরীক্ষায় এই প্রশ্নটা দিচ্ছে, ফলে আমি এটা করিয়ে দিচ্ছি আপাতত। না বুঝতে পারলে বল, কিন্তু মানে যেহেতু তোরা অঙ্কে অতটা ইন্টারেস্ট পাচ্ছিলেন সেই জন্য আমি ওই পার্টটা স্কিপ করেছি। বাট আমার ধারণা এখানে মানে কোনো কঠিন অঙ্ক কিছু নয়, বাট করালে আশা করি বুঝতে পারি। আচ্ছা, আমাকে ইন্টিগ্রেটেড রেট ল পেতে হলে কোথা থেকে শুরু করতে হয়, ডিফারেন্সিয়াল রেট ল থেকে শুরু করতে হয়। তাহলে ডিফারেন্সিয়াল রেট লটা আমি আগে নেওয়ার চেষ্টা করি। এই কনজিকিউটিভ রিঅ্যাকশনের জন্য ডিফারেন্সিয়াল রেট ল কি ছিল, এটা ছিল আমার, এইটা ছিল আমার ডিফারেন্সিয়াল রেট ল। ডিফারেন্সিয়াল রেট ল। আচ্ছা, এই ডিফারেন্সিয়াল রেট সলভ করার জন্য আমার আর কি দরকার হয়, একটা ইনিশিয়াল কন্ডিশন দরকার হয়। যে ধরি কনসেন্ট্রেশন অফ এ অ্যাট টি ইকুয়ালস টু জিরো, সেটা ধরে নিই, যেটাকে আমি এ জিরো বলছি, এটাকে ধরি আমি এ। কনসেন্ট্রেশন অফ বি অ্যাট টি ইকুয়ালস টু জিরো, সেটা ধরে নেওয়া যাক জিরো। আর কনসেন্ট্রেশন অফ সি অ্যাট টি ইকুয়ালস টু জিরো, সেটা ধরে নেওয়া যাক জিরো। তাহলে আমি কি বলছি, আমার ক্ষেত্রে এই ডিফারেন্সিয়াল রেট লটা আছে। আর আমার ইনিশিয়াল কন্ডিশন কি, আমি এ এর কনসেন্ট্রেশন স্মল এ নিয়ে শুরু করেছি, আর বি আর সি এর কনসেন্ট্রেশন জিরো নিয়ে শুরু করেছি। এটা বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? হুম 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 বেশ, তাহলে এবার প্রথম ইকুয়েশনটাকে দেখা যাক, নাম্বার দেওয়া যাক। এটা হচ্ছে ইকুয়েশন 1। আচ্ছা, এটা সমস্যাটা কি, সমস্যাটা বোঝার চেষ্টা করি আমি। এ এর কনসেন্ট্রেশন নিজে টাইমের উপর ডিপেন্ডেন্ট, আবার এ পাশেও এ এর কনসেন্ট্রেশন আছে যেটাও টাইমের উপর ডিপেন্ডেন্ট। তাহলে আমি কি করে সলভ করবো, আমার প্রশ্ন মানে আমার ফাইনাল উদ্দেশ্য হচ্ছে এ এর কনসেন্ট্রেশন টাইমের উপর কিভাবে ডিপেন্ডেন্ট, সেটা আমি কি করে পাবো। তাহলে আমি প্রথম ইকুয়েশনটাকে নেওয়ার চেষ্টা করি আগে। আহ, তাহলে ফ্রম ইকুয়েশন 1, ডি এ ডিটি সেটা কি ছিল, মাইনাস কে ওয়ান কনসেন্ট্রেশন অফ এ। লিখেতে মানে জাস্ট ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন যেরকম করে সলভ করেছিলাম সেরকম করে সলভ করবো। ডি এ বাই কনসেন্ট্রেশন অফ এ, সেটা কি হয়, মাইনাস কে ওয়ান এ ডিটি। এবার কি করবো, এবার দুপাশে আমি ইন্টিগ্রেট করে দেবো। ডি এ বাই কনসেন্ট্রেশন অফ এ, সেটা হচ্ছে মাইনাস, যেহেতু কে ওয়ানটা কনস্ট্যান্ট তাই কে ওয়ান ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, ডিটির উপর ইন্টিগ্রেশন হবে। তাহলে এবার ইন্টিগ্রেট করলে কি দাঁড়ায়, বাঁ দিকে বেসিক্যালি ডিএক্স বাই এক্স টাইপের ইন্টিগ্রেশন, যেটা হয় লগ এক্স, ই বেসে লগ এক্স। তাহলে এক্সটা হচ্ছে আমার এক্ষেত্রে কনসেন্ট্রেশন অফ এ। তাহলে ডি এ বাই কনসেন্ট্রেশন অফ এ তার ইন্ডিকেট করলে কি হয়, এল এন এ। আর বাঁ দিকে কি হবে, সরি ডান দিকে কি হবে, ডিটি ইন্টিগ্রেশন। ডিটি ইন্টিগ্রেশন মানে জাস্ট টি বেরোবে একটা। তাহলে কে ওয়ান টি, তার সাথে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসে, যেটা হচ্ছে এখানে সিটা হচ্ছে ইন্টিগ্রেশন ধ্রুবক বা সমাকলন ধ্রুবক যদি এরকম করে বলি। এই ইন্টিগ্রেশনটা বোঝা গেছে তো, এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম কিন্তু। হুম হুম বুঝতে পেরেছি। হুম। এবার এই সি এর মানটা কি করে বার করবো, আমি সি এর মানটা বার করেছিলাম আমার ইনিশিয়াল কন্ডিশনটা ইউজ করে। ইনিশিয়াল কন্ডিশন কি ছিল এ এর ক্ষেত্রে, ইনিশিয়াল কন্ডিশন ছিল টাইম ইকুয়ালস টু জিরোতে এ এর কনসেন্ট্রেশন হচ্ছে স্মল এ। তাহলে এবার ওটা বসিয়ে দেবো এখানে।
এখন যখন আমি একবার বলি, যখন t equals to 0, কনসিডারেশন অফ a সেটা কি হয়েছে a, যেটা এখানে a 0 দরকার নেই, কনসিডারেশন অফ এটা হচ্ছে a। তাহলে এখানে বসিয়ে দিই আমি ইকুয়েশনটায়। সুতরাং ln স্মল a ইকুয়ালস টু মাইনাস k1 ইন্টু 0, কারণ t এর ভ্যালু 0, প্লাস c। তাহলে c এর মান কি হলো ln স্মল a। তাহলে এবার c এর মানটা আমি এবার ওখানে ঘুরে বসিয়ে দেবো। সুতরাং ln কনসিডারেশন অফ a সেটা হচ্ছে মাইনাস k1t প্লাস ln a। c এর ভ্যালু পেলাম ln a। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, ওই ln ওই লগটাকে ওই পাশে নিয়ে আসতে পারি। তাহলে ln a মাইনাস ln স্মল a সেটা হচ্ছে মাইনাস k1t। তাহলে লগের বিয়োগ থাকলে লগের মধ্যে আমি ভাগ করে নিতে পারি। ln কনসিডারেশন অফ a বাই স্মল a সেটা হচ্ছে কি মাইনাস k1t। লগ তুলতে হলে আমি দুপাশে ই টু দি পাওয়ার করে নিতে পারি। তাহলে a বাই a সেটা হয় ই টু দি পাওয়ার মাইনাস k1t। তাহলে a এটা কি হয়ে যায় a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস k1t। তাহলে এটা হলো a এর ইন্টিগ্রেটেড রেট ল। কনজিকিউটিভ রিঅ্যাকশনের ক্ষেত্রে a এর ইন্টিগ্রেটেড রেট ল, যেটা জাস্ট ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের রেট লর মতোই দেখতে। যদি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনটা খেয়াল করিস দেখবি ওখানেও তাই থাকে, যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ এ থাকে, ই টু দি পাওয়ার মাইনাস রেট কনস্ট্যান্ট গুণ টাইম থাকে। এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে রেট ল। বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? একদম একদম। তাহলে কি বুঝতে পেরেছিস? হুম। আচ্ছা, এবার যদি আমি বিটায় আসি, তাহলে বিটা কি ছিল, তাহলে ফ্রম, আচ্ছা বাই দ্য ওয়ে, একটা জিনিস, ঠিক আছে। আচ্ছা, বি এর ইকুয়েশন যদি কপি করি আপাতত, তাহলে ফ্রম ইকুয়েশন 2 সেটা কি হবে, এটা পাবো আমি। এবার এক্ষেত্রে আমি কোনটা জেনে গেছি, আমি কনসিডারেশন অফ এ এর ফর্মটা জেনে গেছি। সেটা কিরকম, কনসিডারেশন অফ এ টাইমের উপর কিভাবে নির্ভর করে, এই ইকুয়েশনটা যে নির্ভর করে। তাহলে এখানে আমি এটা বসিয়ে দেবো। তাহলে ডি বি ডিটি সেটা কি হয়ে যাবে মাইনাস k2 কনসিডারেশন অফ বি প্লাস a1 a ই টু দি পাওয়ার মাইনাস k1t। আচ্ছা, আগে একটা k1 ছিল, কারণ k1 ইন্টু কনসিডারেশন অফ a আছে, তাহলে k1 ইন্টু a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস k1t। এর প্রশ্ন হচ্ছে এই ইকুয়েশন আমি সলভ কি করে করবো। হুম। হুম। আচ্ছা, আমি আগে পুরো জিনিসটাকে ডিটি দিয়ে গুণ করে দিই। তাহলে ডি বি কি হয়ে যাবে মাইনাস k2 বি ডিটি প্লাস k1 a ই টু দি পাওয়ার মাইনাস k1t ডিটি। আচ্ছা, এবার আমি এটাকে এইদিকে নিয়ে চলে আসি। বেসিক্যালি এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার কিছু মেথড আছে, ঠিক আছে? সেই মেথডগুলো তোদের ক্লাস 12-এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন চ্যাপ্টারে থাকে। তো মানে টেকনিক মানে রেকগনাইজ করা যায় যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি করে সলভ করে, ঠিক আছে? আমি সেটাই ব্যবহার করছি। এবার দেখতে একটু আজব লাগতে পারে, কিন্তু ব্যাপারটা ঘুরে ফিরে ওইখানেই আর কি। এবার এই ধরনের ডিফারেন্সিয়াল সলভ করার জন্য দুপাশে আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে ই টু দি পাওয়ার k2t দিয়ে গুণ করতে হয়। হুম 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 ই টু দি পাওয়ার k2t দিয়ে গুণ করতে হয় প্রতিটা টার্মকে। তাহলে আমি এরকম করে বলি যে প্রতিটি টার্মকে ই টু দি পাওয়ার k2t দিয়ে গুণ করে পাই। হুম হুম। তাহলে গুণ করলে কি পাবো, ই টু দি পাওয়ার
k2t db plus k2b e to the power k2t dt plus k1a e to the power minus k1t into e to the power k2t dt। প্রত্যেকটার নাম কি e to the power k2t দিয়ে গুণ করে দিলাম। এইবার এইখানে একটা সুন্দর প্যাটার্ন অ্যারাইজ করে, এখানে একটা সুন্দর প্যাটার্ন অ্যারাইজ করে, সেটা কি করে বোঝা যায়? এখন তুই যদি দেখিস যে ডেরিভেটিভ অফ সামথিং ইন্টু ই টু দি পাওয়ার k2t, এটা যদি ডেরিভেটিভ করিস টাইমের সাপেক্ষে, তাহলে কি আসে? যখন দুটো জিনিসের গুণফল থাকে তখন ডেরিভেটিভ কি করে করে? প্রথমে একটাকে কনস্ট্যান্ট রেখে অন্যটার ডেরিভেটিভ, তারপরে যেটাকে প্রথমে কনস্ট্যান্ট রেখেছিলাম সেটার ডেরিভেটিভ, অন্যটাকে কনস্ট্যান্ট ধরতে হয়। তাহলে এখানে দুটো জিনিস আছে যেটা ভ্যারি করছে, একটা হচ্ছে টাইমের সাপেক্ষে বি ভ্যারি করছে, আর একটা হচ্ছে এই পুরো জিনিসটা ভ্যারি করছে। তাহলে একবার আমি এইটার ডেরিভেটিভ করব এইটাকে কনস্ট্যান্ট রেখে, এই পার্টটাকে কনস্ট্যান্ট রেখে, আরেকবার আমি এইটাকে কনস্ট্যান্ট রাখবো, এইটার ডেরিভেটিভ করবো। তাহলে সেটা করলে কি দাঁড়ায়? আমি প্রথমে সেকেন্ড পার্টটাকে কনস্ট্যান্ট রাখছি, তাহলে ওটাকে বাইরে বার করলাম ই টু দি পাওয়ার k2t db, আর তারপরে কি করব? বিটাকে কনস্ট্যান্ট রাখবো, তাহলে বিটাকে কনস্ট্যান্ট রাখলাম d অফ ই টু দি পাওয়ার k2t। তাহলে সেটাকে লিখলে কি হবে? ই টু দি পাওয়ার k2t d অফ b প্লাস ই টু দি পাওয়ার k2t এর ডেরিভেটিভ করতে হবে আমাকে। ই টু দি পাওয়ার k2t এর ডেরিভেটিভ করলে কি হয় টাইমের সাপেক্ষে? ই টু দি পাওয়ার ax এর ডেরিভেটিভ করলে হয় এটা নিচে নামে ই টু দি পাওয়ার ax ই হয় আবার। তাহলে ডেরিভেটিভ অফ ই টু দি পাওয়ার ax, এটা যদি x এর সাপেক্ষে করি তাহলে কি হয়? a ই টু দি পাওয়ার ax, এইটা হয়। তাহলে একই রকম করে এইটার টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে? k2টা বেরোবে, ই টু দি পাওয়ার k2t হবে। তাহলে এটা করলে কি হবে? k2b ই টু দি পাওয়ার k2t dt। হুম হুম তাহলে এবার দেখ, এই জিনিসটা আর এই জিনিসটা জাস্ট সেম। এটার ডেরিভেটিভ করে আমি যেটা পেলাম আর আমার এখানে যেটা এসছিল সেটা সেম। দেখতে পাচ্ছিস না? দেখতে পাচ্ছিস না? হ্যাঁ। তাহলে আমি তানিশা দেখতে পাচ্ছিস তো? হুম 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 তাহলে আমি এই এই কমপ্লিকেটেড জিনিসটার বদলে আমি এইটা লিখতে পারি জাস্ট, সেটাই করে দেবো আমি এবার। এইটাই সিম্পলিফাই করলাম, এইটাই করে আসলে যে আমার সমস্যাটা কি হয়েছিল যদি ভাবার চেষ্টা করিস। প্রথম ক্ষেত্রে সমস্যাটা কোথায় ছিল না, যদি আমি এ ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেখি, এ ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ব্যাপারটা খুব সহজ ছিল, কারণ এখানে আর কিছু টার্ম ছিল না। তাই জন্য আমি এটাকে নিচে নামালাম, ডিটিটাকে উপরে উঠালাম, এবার আমার সেপারেট হয়ে গেছে। এ গুলো একদিকে আছে, টি গুলো একদিকে আছে, আমি ডিরেক্টলি ইন্ডিকেট করে দিতে পারলাম। সেটা বি এর ক্ষেত্রে কেন পারছি না? যদি বি এর ইকুয়েশনটা দেখি, আমি বি এর ক্ষেত্রে আমি কোনোভাবেই বিটাকে শুধু এদিকে আনতে পারবো না, টাইমটাকে শুধু এগিয়ে নিয়ে যেতে পারবো না। কেন পারবো না? যেই মুহূর্তে টাইমটাকে এদিকে নিয়ে যেতে চাইবো, এইটার সাথেও একটা টাইম চলে আসবে, এটাকে গুণ করলে এটার সাথে একটা টাইম চলে আসবে। এবার আমি সেপারেট করবো কি করে? বি আর টিটাকে সেপারেট করবো কি করে? সেপারেট করতে পারছি না। এটা যদি আমি টাইমটাকে ওদিকে নিয়ে লিখি তাহলে হয়ে যাবে ডিবি, সেটা হয়ে যাবে মাইনাস k2 কনসিডারেশন অফ বি ডিটি প্লাস k1 কনসিডারেশন অফ এ ডিটি। এবার আমি বি আর ডি এর টার্মটাকে কাপল হয়ে গেছে, এখানে আমি সেপারেট করতে পারছি না। এই টার্মটাকে এদিকে নিয়ে গেলেও সেপারেট হবে না, বি আর টিটা একসাথে থেকে যাবে। কেন এটা হচ্ছে? তার কারণ এইখানে এরকম একটা টার্ম আছে, তাই এই টার্মটা আছে, তাই এর ক্ষেত্রে এরকম কোনো টার্ম ছিল না, তাই জন্য আমি খুব সিম্পলি করতে পারছিলাম। তাহলে এই ধরনের ক্ষেত্রে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে কি করে? এমন কিছু একটা দিয়ে গুণ করে যাতে করে আমি কমপ্লিকেটেড জিনিসকে একটা অন্য কোনো জিনিসের ডিফারেন্সিয়েশন হিসেবে লিখতে পারি। সেটা কি করে খুঁজে বার করে না করে সেটার মেথড আছে, আমি তাতে যাচ্ছি না। আমরা সেটাই করেছি। আমরা প্রথমে ডিডি দিয়ে গুণ করেছি, যা করার সেগুলো করেছি। এই যে আমরা এইটা দিয়ে গুণ করলাম, যেই মুহূর্তে আমি এটা দিয়ে গুণ করলাম, করে একটা কমপ্লিকেটেড জিনিস পেলাম, এই কমপ্লিকেটেড জিনিসটাকে আসলে এই ছোট জিনিসটার ডেরিভেটিভের ফর্মে লেখা যেতে পারে। এই যেটা দিয়ে গুণ করা হয় সেটাকে বলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। সেটা কি করে পাওয়া যায় না পাওয়া যায় আমি তাতে যাচ্ছি না। সোজা কথা হচ্ছে যে এইটা দিয়ে গুণ করলে যে জিনিসটা পড়ে থাকে সেই জিনিসটাকে, সরি, যে জিনিসটা পড়ে থাকে সেই জিনিসটাকে আমি একটা জিনিসের একটা একটা জিনিসের ডেরিভেটিভ হিসেবে লিখতে পারি।
এটাই করলাম এখানে, মূল মেথডটা হচ্ছে এটাই। তাহলে এবার সেটা করে লিখি। তাহলে আমরা কি দেখলাম, যে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বাঁ দিকে আফটার গুণ করার পর যে জিনিসটা পড়েছিল সেটাকে আমি এই জিনিসটা ডেরিভেটিভের ফর্মে লিখতে পারি, কারণ এই জিনিসটা ডেরিভেটিভ করলে যা হয় আমার কাছে পড়ে আছেও তাই। তাহলে আমি কি লিখবো? সুতরাং ডি consideration of b e to the power k2t equals to k1a e to the power minus k1t e to the power k2t dt। জাস্ট আমি এই পাশের জিনিসটাকে এই জিনিসটা দিয়ে রিপ্লেস করলাম, কারণ এই জিনিসটা করলে যা হয় এই পাশের জিনিসটা তাই আছে। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না বল? হুম। পাচ্ছি পাচ্ছি। আচ্ছা, তাহলে এবার দেখ ডান দিকটা আর একটু সিম্পলিফাই করা সম্ভব আমার। ডান দিকটাকে আমি জাস্ট লিখতে পারি k1a e to the power k2 minus k1t dt। জাস্ট আমি ই টু দি পাওয়ারের দুটো টার্ম ছিল, দুটোকে যোগ করে দিলাম আর কি, ঘাতগুলোকে যোগ করে দিলাম। এইবার আমি ইন্টিগ্রেশন করতে পারি। k1 আর এটা কনস্ট্যান্ট, ওটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। এটা কি ছিল? জাস্ট এ রিঅ্যাক্টেন্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল, ওটা তো একটা কনস্ট্যান্ট, টাইমের সাথে চেঞ্জ হচ্ছে না। ইনিশিয়াল কনসেন্ট্রেশন তো একটা কনস্ট্যান্ট। তাহলে ভেতরে থাকবে শুধু ই টু দি পাওয়ার k2 মাইনাস k1t dt। তাহলে এবার বাঁ দিকে ইন্টিগ্রেশন করলে কি হবে? এটা জাস্ট dx এর ইন্টিগ্রেশন, সেখান থেকে dx এর ইন্টিগ্রেশন করলে কি বলে x বেরোয়। তাহলে ডি সামথিং ইন্টিগ্রেশন করলে ওই সামথিং জিনিসটা বেরিয়ে যায়। তাহলে কি হয়ে যাবে? বি ই টু দি পাওয়ার k2t জাস্ট হয়ে যাবে। আর ডান দিকে ইন্টিগ্রেশন করলে কি হবে? কনস্ট্যান্টটা যেরকম থাকলো থাকলো, ই টু দি পাওয়ার সামথিং এর ইন্টিগ্রেশন করলে ওই যেটা কনস্ট্যান্ট গুণ আছে ওটাকে দিয়ে ভাগ করতে হয়, বাদ বাকি জিনিসটা থাকে। তাহলে 1/k2 - k1 ই টু দি পাওয়ার k2 - k1 ইন্টু টি, তার সাথে একটা সমাকলন ধ্রুবক বেরোয়। তাহলে ধর আমি এটাকে সি প্রাইম বলছি, যেখানে সি প্রাইমটা আমার সমাকলন ধ্রুবক। বোঝা গেছে ইন্টিগ্রেশনটা? হ্যাঁ। বেশ, তাহলে এবার এখান থেকে কনসেন্ট্রেশন অফ বি কি করে পাবো? কনসেন্ট্রেশন অফ বি সেটা হচ্ছে উম, উম, আচ্ছা ঠিক আছে, আমি আগে ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা বসিয়ে দিই। আচ্ছা, এবার ইনিশিয়াল এক্ষেত্রে আমাকে এই সমাকলন ধ্রুবকের মানটা বের করতে হবে। সমাকলন ধ্রুবকের মান কি করে বের করি? আমি ইনিশিয়াল কন্ডিশনটা বসিয়ে দিই। তাহলে এখন বা এরকম করে বলি, যখন টি ইকুয়ালস টু জিরো, কনসেন্ট্রেশন অফ বি কি ছিল? আমি জিরো নিয়েছিলাম। তাহলে সুতরাং কি হবে? জিরো ইন্টু ই টু দি পাওয়ার k2t সমান সমান k1a 1/k2 - k1 ই টু দি পাওয়ার k2 - k1 ইন্টু জিরো প্লাস সি প্রাইম। তাহলে কি দাঁড়ায় ব্যাপারটা? বাদিকে হয়ে যায় জিরো, ডান দিকে কি হয়ে যায়? k1a 1/k2 - k1 আর ই টু দি পাওয়ার জিরো, ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান। তাহলে গুণ ওয়ান প্লাস সি প্রাইম। তাহলে সি প্রাইমের মান কি আসে? -k1a ভাগ k2 - k1। এটা হচ্ছে সি প্রাইমের মান। তাহলে এবার সি প্রাইমটা ওখানে বসিয়ে দেবো আমি। সি প্রাইমটা আমি এখানে বসিয়ে দেবো। এখানে এটাকে কপি করে নিই, জাস্ট সি প্রাইমের জায়গায় ওটা বসিয়ে দিই। তাহলে সুতরাং সি প্রাইমের মান বসিয়ে পাই, সি প্রাইমের জায়গায় কি বসাবো? -k1a ভাগ k2 - k1। তাহলে এবার বি এর কনসেন্ট্রেশনটা কি করে পেতে পারি আমি? এই ই টু দি পাওয়ার k2t-টাকে আমি এদিকে নিয়ে চলে যাবো ই টু দি পাওয়ার -k2t হিসাবে। এটা গুণ আছে, এতে এদিকে গেলে ভাগ হয়ে যাবে, 1/k2t হিসেবে যাবে। তাহলে এখানে কনসেন্ট্রেশন অফ বি কি হয়ে যাবে? k1a
1/k2 minus k1 e to the power k2 minus k1 t, এই পুরো জিনিসটা ভাগ হয়ে যাবে e to the power k2t দিয়ে, minus k1a by k2 minus k1 1 by e to the power k2t। আর একটু সিম্পলিফাই করা যেতে পারে এটাকে, k1a by k2 minus k1 e to the power k2 minus k1 t, নিচে e to the power k2t টা উপরে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে পাওয়ারটা, তাহলে মাইনাস k2t। এখানে কি আছে, মাইনাস k1a ভাগ k2 minus k1 e to the power minus k2t। আর কি হয়ে যাবে, k1a ভাগ k2 minus k1 e to the power k2t minus k1t minus k2t minus k1a ভাগ k2 minus k1 e to the power minus k2t। তাহলে k1a ভাগ k2 minus k1, এখানে দেখতেই পাচ্ছিস এই k2t আর এই k2t টা কাটবে, তাহলে কি হয়ে যাবে, এটা e to the power minus k1t minus k1a ভাগ k2 minus k1 e to the power minus k2t। তাহলে কি হয়ে গেল, k1a ভাগ k2 minus k1 টা কমন গেল, e to the power minus k1t minus e to the power minus k2t। তাহলে এটাই হয়ে গেল আমার বি এর কনসিডারেশন, যেটা নিয়ে আমি শুরু করেছিলাম, যেটা বার করার উদ্দেশ্য ছিল। তাহলে বি এর কনসিডারেশনের এক্সপ্রেশন কি হবে, এটা এরকম দেখতে হবে। আমি আবার রিক্যাপ করে দিই ছোট করে যে কি করলাম আমি ম্যাথের বাইরে, মানে ম্যাথটা তো করলাম ঠিক আছে, ম্যাথটা কি উদ্দেশ্য নিয়ে করলাম, আমার বি এর ডিফারেন্সিয়াল রেট লর ছিল, আমাকে ইন্টিগ্রেটেড রেট ল বার করতে হতো, যেখানে বি এর কনসিডারেশন টাইমের সাথে ডিপেন্ড, কিভাবে নির্ভর করে সেটা পাবো। সেই জন্য কি করলাম আমি, আমি এর ক্ষেত্রে যে সহজ মেথডটা করেছিলাম, যে এইটাকে নিচের দিকে নিয়ে চলে এসেছিলাম, এটাকে এখানে নিয়ে চলে গেছিলাম, সেটা করলে পাবো না। কারণ কি, কারণ এখানে আর একটা টার্ম আছে, সেই টার্মটাকে আমাকে ডিল করতে হবে। সেখানে একটা এর কনসিডারেশন আমি সেটাকে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর আমি কি করলাম, ডিটি দিয়ে গুণ করে দিলাম, যেরকম করে গুণ করলাম। কিন্তু যেই মুহূর্তে গুণ করলাম আমি বুঝতে পারলাম বি আর এই টি, এই দুটো কাপল হয়ে গেছে। তাহলে এই ধরনের ডিফারেন্সিয়েশন সলভ করার জন্য আমি কি বললাম, কি করতে হবে আমাকে, আমি পুরোটাকে একদিকে মানে বি আর টিটাকে একদিকে নিয়ে এলাম, দিয়ে বুদ্ধি করে, কি করে বুদ্ধি লাগালাম সেটা আমি আপাতত বলছি না, বুদ্ধি করে একটা জিনিস দিয়ে গুণ করলাম, গুণ করে যে কমপ্লিকেটেড ফর্মটাকে পেলাম, সেই কমপ্লিকেটেড ফর্মটাকে একটা সিম্পল জিনিসের পুরো ডিফারেন্সিয়েশন হিসেবে লিখলাম। এই জিনিসটাকে এই জিনিসটা এটা ডিফারেন্সিয়েশন হিসেবে লিখলাম। যে মুহূর্তে লিখলাম সেই মুহূর্তে আমার ইন্টিগ্রেশনটা এবার সহজ হয়ে গেল। কেন সহজ হয়ে গেল, এই জিনিসটা একদিকে আছে আর এইদিকে শুধুমাত্র টি আছে। যেই মুহূর্তে ইন্ডিকেট করলাম, ইন্ডিকেট করে কি পেলাম, এটা পেলাম, যেখানে একটা সমাকলন ধ্রুবক এলো। সমাকলন ধ্রুবকের মান কিভাবে বার করলাম, যেরকম করে অন্যান্য ক্ষেত্রে বার করে থাকি, একটা ইনিশিয়াল কন্ডিশন ইউজ করলাম, যেটা আমরা আগে ধরে নিয়েছিলাম যে টাইম ইকুয়ালস টু জিরোতে বি এর কনজারভেশন জিরো। সেটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে সি প্রাইম সমাকলন ধ্রুবক তার মানটা পেলাম। সেই সি প্রাইমের মানটা আবার আমি যে পুরোনো ইকুয়েশনটা পেয়েছিলাম সেখানটাতে সি প্রাইমের মানটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে পেলাম এইটা। এখানে আমার কাজ শেষ হয়ে গেছিল, আমি জাস্ট একটা সিম্পল কিছু সিম্পলিফিকেশন করলাম, কাজ আমার এখানে শেষ হয়ে গেছিল। এখানে সিম্পলিফিকেশন করলাম কি, এটাকে এদিকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে বাদ বাকি কিছু সিম্পলিফাই করে কমন নিয়ে ব্যাপারটাকে এইভাবে লিখলাম। আচ্ছা, এটা অঙ্ক করলাম, অঙ্ক করে বোঝার কি আছে এখানে, যদি আমি বলি বোঝার কি আছে, বোঝার এটাই আছে, দেখ মনে কর আমরা যখন বি এর গ্রাফ এঁকেছিলাম, সেখানে বি প্রথমে বাড়ছিল, তারপরে বি কমছিল। যদি বি এর গ্রাফগুলো আমরা ফেরত ফেরত যাই, দেখ বি প্রথমে বাড়ছিল তারপর কমছিল। এই ধরনের বিহেভিয়ার আসলে কখন পাওয়া যায়, যে কোনো জিনিস যখন প্রথমে বাড়ে একটা ম্যাক্সিমামে পৌঁছে তারপরে আবার কমে, মানে দুটো আলাদা আলাদা বিহেভিয়ার যখন থাকছে, প্রথমে বাড়ছে তারপর কমছে। দেখ এ আর সির ক্ষেত্রে যেটা নেই, এ ডিরেক্টলি কমছে, সি সবসময় বাড়ছে, ঠিক আছে, সরি গ্রাফটা বলে রাখলাম, এ সবসময় কমছে, সি সবসময় বাড়ছে, এদের ক্ষেত্রে এই ব্যাপারটা নেই। কিন্তু বি এর ক্ষেত্রে প্রথমে একটা বাড়া আছে তারপর একটা কমা আছে। যখনই এই ধরনের বিহেভিয়ার দেখা যায় তখনই বোঝা যায় যে আসলে ওর মধ্যে দুটো অপোজিং জিনিস ঘটছে। এই যে একটা প্রথমে বাড়ছে তারপরে প্রথমে কমছে, তার মধ্যে, তার মানে বি এর এক্সপ্রেশনে কোনোভাবে দুটো জিনিস আছে যেটা কম্পিটিশন করছে। একটা জিনিস প্রথমে ডমিনেট করছে যে ওটাকে বাড়াচ্ছে, দ্বিতীয় জিনিসটা তারপর ডমিনেট করছে যে ওটাকে কমাচ্ছে। দেখ আমরা যখন বি এর ফাইনাল এক্সপ্রেশনটা বার করলাম, তার মধ্যে দুটো জিনিস আছে, একটা এই টার্মটা, একটা এই টার্মটা।
তাহলে শুরুর দিকে এই টার্মটা ডমিনেট করছে কোনোভাবে, এই জন্য মানে এটা প্লাস টার্ম, কিন্তু এর সামনে একটা প্লাস আছে যেটা সামনে আর দিই না আমরা। তাই জন্য তাই জন্য এটা ডমিনেট করার জন্য কি হচ্ছে, বি এর কনসেন্ট্রেশন বাড়ছে। পরের দিকে এই টার্মটা ডমিনেট করছে, যার জন্য বি এর কনসেন্ট্রেশন কমছে। বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? বুঝতে পেরেছি। তো এইটা দেখে বোঝা যায় যে বি এর বিহেভিয়ারটা ওরকম কেন, প্রথমে বাড়ছে তারপরে কমছে কেন। এ আর সি এর ক্ষেত্রে তা হচ্ছে না। এটা দেখানো যায়, আমরা তো এই করে দেখালাম, সি এর ক্ষেত্রেও করে দেখানো যায় যে ওদের ক্ষেত্রে ব্যাপারটা হয় মানে সব সময় বাড়া বা সব সময় কমা। কিন্তু বি এর ক্ষেত্রে দুটো অপোজিং টার্ম আছে, একটা প্লাস টার্ম আছে, একটা মাইনাস টার্ম আছে। প্লাস টার্মটা প্রথমে বাড়া বেশি হওয়ার জন্য ওটা বাড়ছে, তারপরে মাইনাস টার্মটা ডমিনেট করে দিচ্ছে খানিকটা, তাই জন্য ওটা অতটা বাড়তে পারছে না, আস্তে আস্তে কমছে। জানি না কেন আমার এটা দেখে মনে হচ্ছে আমি কেন ছোট্ট কোনো একটা ভুল করেছি। সেই ভুলটা কি সেটাই ভাবার চেষ্টা করছি। হুম। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে আপাতত একটা ব্রেক নিচ্ছি। 10 মিনিটের ব্রেক। ব্রেক থেকে ফিরে এসে আমি দেখছি এখানে কোনো ভুল করেছে কিনা, আমি একবার দেখে নিচ্ছি। রেকর্ডিংটা আমি আপাতত পজ করছি। হ্যাঁ হুম। আচ্ছা আছিস তোরা? আছি। আছি আছি। হুম। জাস্ট আমি যে পয়েন্টটা, বাই দ্য ওয়ে এক্সপ্রেশনটা ঠিকই আছে। যে পয়েন্টটা আমি বলছিলাম যে এই বি এর কনসেন্ট্রেশনের মধ্যে যে দুটো আলাদা আলাদা টার্ম দুটো আলাদা আলাদা ভাবে ইম্প্যাক্ট করছে, এবং সেটা তাদের ইম্প্যাক্টটা কিরকম সেটা একবার জাস্ট দেখাতে চাইছি। দেখ, বি এর মধ্যে দুটো টার্ম আছে, একটা হচ্ছে k1a বাই k2 মাইনাস k1 ই টু দি পাওয়ার মাইনাস k1t, আর একটা আছে মাইনাস, মানে আমি গুণটা করে দিচ্ছি জাস্ট, k1a ভাগ k2 মাইনাস k1 ই টু দি পাওয়ার মাইনাস k2t। এই দুটো টার্ম আছে বি এর মধ্যে, আমি জাস্ট এই গুণটাকে ভেঙে ভেঙে লিখেছি। এবার দেখ প্লটটা কেমন দেখতে হয়, আমি একটা k1 k2 আর a এর একটা ভ্যালু ধরে নিয়ে বি এর কনসেন্ট্রেশনটাকে প্লট করে দেখাচ্ছি। স্ক্রিনটা দেখতে পাচ্ছিস তো তোরা? হুম হুম। হুম। সহজে প্লট করার জন্য অনলাইনে একটা ওয়েবসাইট আছে, ডেসমস প্লট। এখানে ধর আমি আমি এইটাকে একটা জিনিস বলছি, ধর এটাকে আমি বলছি যে কথার কথা আমি বলছি যে এটাকে ধর আমি বলবো y1, এটা এই মাইনাসটাকে নিয়ে এটাকে ধর বলবো আমি y2, আর ধর এটাকে আমি বলবো y। আমি আগে দুটোকে আলাদা আলাদা, এইটাকে আলাদা করে প্লট করে এটাকে আলাদা করে প্লট করে দেখাচ্ছি, তারপর পুরো জিনিসটাকে একবার প্লট করছি, যাতে বুঝতে পারি দুটো আলাদা টার্ম কিভাবে কন্ট্রিবিউট করছে। তাহলে ধর আমি k1 k2 এর জন্য কিছু একটা মান ধরে নিই, k1 k2 আর a, আমাকে এদের জন্য কিছু একটা মান ধরতে হবে। ধর k1 ইকুয়ালস টু, আমি একটু বড় করে নিই, k1 ইকুয়ালস টু ধর 1, k2 ইকুয়ালস টু ধর 2, ধর a ইকুয়ালস টু 1। এর আমি ধর প্রথম পজিটিভ টার্মটাকে দেখতে চাইছি, ধর y1, দেখতে পাচ্ছিস তো তোরা? দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে তো y1 আকাশ দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ, তাহলে y1 হচ্ছে ধর k1 a বাই k2 মাইনাস k1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস k1t। আচ্ছা, আমরা ফোকাস করবো টাইম গ্রেটার দেন 0 ভ্যালুতে। তো বেসিক্যালি ডান দিকের সাইডটায়, এক্স অ্যাক্সিসের ডান দিকের সাইডটায় ফোকাস করবো। এটা হচ্ছে প্রথম টার্মটা কেমন দেখতে লাগছে সেটা। আচ্ছা, একটু জুম করে দেখাই তাহলে বেটার বোঝা যাবে। আচ্ছা, দ্বিতীয় টার্মটা যেটা নেগেটিভ টার্ম সেটা কেমন দেখতে হচ্ছে, ধর y2, সেটা কি মাইনাস k1a ভাগ k2 মাইনাস k1 ই টু দি পাওয়ার মাইনাস k2t। দ্বিতীয় টার্মটা দেখতে হচ্ছে এইরকম, নেগেটিভ টার্ম বেসিক্যালি ওটা। এবার পুরো বি এর কনসেন্ট্রেশনটা কিসের উপর নির্ভরশীল, এদের দুজনের যোগফলের উপর নির্ভরশীল, ঠিক আছে? এদের দুজনের যোগফলের উপর নির্ভরশীল। যদি আমি এটা প্লট করি সেটা কিরকম হবে, তার আমি যদি বলি y ইকুয়ালস টু y1 প্লাস y2, এই লাল কালারের প্লটটা হচ্ছে প্রথম কথা, ভায়োলেট কালারের প্লটটা হচ্ছে প্রথম টার্মটা যেটা পজিটিভ টার্ম,
ব্ল্যাক কালারের লাইনটা হচ্ছে দ্বিতীয় টার্মটা, যেটা নেগেটিভটা। লাল প্লটটা হচ্ছে এই দুটোর যোগফল, মানে যেটা বি এর আসল কনসেন্ট্রেশন। দেখ সেটা কিভাবে যাচ্ছে ভালো করে দেখলে বুঝতে পারবি। আমরা ঠিক যেরকম করে গ্রাফটা এঁকেছি, এই কনসেন্ট্রেশনটা সেরকম করেই যাচ্ছে, যে প্রথমে বি এর কনসেন্ট্রেশনটা বাড়ছে, তারপর আস্তে আস্তে কমছে। এবার এই কে ওয়ান আর কে টুর ভ্যালুগুলোকে চেঞ্জ করে আমি বাড়া কমাগুলোকে শিফট করতে পারি, বাড়া কমাগুলোকে ম্যানেজ করতে পারি। ধর আমি যদি এটাকে বাড়াই, ধর আমি এটাকে বাড়াই, তাহলে এটা কি বাড়া কমা ব্যাপারটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। যে লাল প্লটটাকে লক্ষ্য করার চেষ্টা কর, যে বি প্রথমে বাড়ছে, তারপর আস্তে আস্তে কমছে। এটা বি এর কনসেন্ট্রেশনের প্লট শুধুমাত্র। বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? হুম। পাচ্ছি পাচ্ছি। এবার দেখ, যদি এখানে আমি কে ওয়ানটাকে অনেক বেশি বাড়িয়ে দিই, কে ওয়ানটাকে অনেক বেশি বাড়িয়ে দিই, কে টুটাকে কমিয়ে দিই, যেটা আমার ফার্স্ট স্টেপটা ফার্স্ট, কে ওয়ান অনেক বেশি, সেকেন্ড স্টেপটা স্লো, সেকেন্ড স্টেপটা 8 দিয়ে, যেটা আমরা চেক করছিলাম প্লটগুলো। তা কে ওয়ানটাকে আমি 10 করে দিলাম, আর কে টুটাকে আমি 1 করে দিলাম। দেখ এরকম কিন্তু আমরা গ্রাফ পেয়েছিলাম যখন সেকেন্ড স্টেপটা 8 দিয়ে হচ্ছিল, যে বি এর কনসেন্ট্রেশনটা খুব তাড়াতাড়ি বাড়ছে, তারপর আস্তে আস্তে কমছে, আস্তে আস্তে কমছে। কে টুটাকে যদি আরো কমাই, তার কে টুটাকে 1-এর বদলে 0.1 করি, আরো আস্তে আস্তে কমবে। কে ওয়ান 10, কে টু 0.1, মানে কে টু খুব কম, তার মানে সেকেন্ড স্টেপটা 8 দিয়ে। সেকেন্ড স্টেপটা 8 দিয়ে আমাদের বি এর কনসেন্ট্রেশনের প্লট কেমন ছিল ভালো করে দেখ একটুখানি। সেকেন্ড স্টেপটা যখন 8 দিয়ে ছিল, এইটা হচ্ছে সেকেন্ড স্টেপটা 8 দিয়ে সময়, ও তোরা তো দেখতে পাবি না এখন। আচ্ছা একটু মনে করার চেষ্টা কর, সেকেন্ড স্টেপটা 8 দিয়ে সময় বি এর কনসেন্ট্রেশনের প্লটটা এই লালটার মতোই দেখতে ছিল, যে খুব তাড়াতাড়ি বাড়ছিল, তারপর আস্তে আস্তে কমছিল। আর যদি ফার্স্ট স্টেপটা 8 দিয়ে হয়, যেখানে আমরা স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন লাগিয়েছিলাম, যদি ফার্স্ট স্টেপটা 8 দিয়ে হয়, ফার্স্ট স্টেপ 8 দিয়ে মানে ফার্স্ট স্টেপটা স্লো, তার মানে কে ওয়ান কম। কে ওয়ানটাকে যদি কম করি, ধর 0.1 করি কে ওয়ানটাকে, আর কে টুটাকে 10 করি, তাহলে কি হবে? দেখ, বি এর কনসেন্ট্রেশন প্রথমে সামান্য বেড়েছে, তারপর তারপর মানে আর প্রায় কোনো চেঞ্জ হচ্ছে না। দেখ আমি জুম করে দেখাচ্ছি, বি এর কনসেন্ট্রেশন প্রথমে সামান্য বেড়েছে, তারপর অলমোস্ট একটা কনস্ট্যান্ট লেভেলে মেনটেন থাকছে। অলমোস্ট লাল প্লটটাকে লক্ষ্য করার চেষ্টা কর, বি এর কনসেন্ট্রেশন প্রথমে সামান্য বেড়েছে, তারপর অলমোস্ট একটা কনস্ট্যান্ট লেভেলে মেনটেন থাকছে। এইটাই ছিল যখন সেকেন্ড স্টেপটা 8 দিয়ে, মানে সেকেন্ড স্টেপ 8 দিয়ে মানে কি, সেকেন্ড স্টেপটা স্লো, মানে সেকেন্ড স্টেপের রেট কনস্ট্যান্টটা, সরি 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 সরি, যখন ফার্স্ট স্টেপটা 8 দিয়ে, তাহলে ফার্স্ট স্টেপটা স্লো, ফার্স্ট স্টেপের রেট কনস্ট্যান্টটা কম, কে ওয়ান এর ভ্যালু খুব কম নিয়েছি, কে টুর ভ্যালু খুব বেশি নিয়েছি। সেক্ষেত্রে আমরা এইরকমই বি এর প্লট পেয়েছিলাম, যে প্রথমে সামান্য বাড়ছে, তারপর অলমোস্ট কনস্ট্যান্ট থাকছে। এই ক্ষেত্রে আমরা স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে পেরেছিলাম। তাহলে এইটা হচ্ছে যে, মানে এটা সুবিধাটা কি, মানে এই যে বি এর কনসেন্ট্রেশনটা আমি আগে ক্লাসে ক্যালকুলেট করাইনি অঙ্কটা অ্যাভয়েড করার জন্য, এখন ক্যালকুলেট করলাম। এখন আমি যখন বি এর এক্সপ্রেশনটা পেয়ে গেলাম, আমি যেটা বেসিক্যালি, এবার কি করছি, দাগ দিচ্ছি কেন স্ক্রিনে? তো দাগটা দেখা যাচ্ছে কিন্তু, এটা বুঝতে পারছিস কি তুই? আরে কথা ক। ও সরি। হ্যাঁ এটা আমরা হ্যাঁ হ্যাঁ, শুধু যে আমি একা দেখতে পাচ্ছি, তুমি কিছু বলছো, সবাই দেখতে পাচ্ছে। তোর কথা শোনা যাচ্ছে না কিছু। আমি বলছি যে আমি করছি তো, বলছো না, আমি ভাবছি যে আমি হয়তো একাই দেখতে পাচ্ছি। ও আচ্ছা, না না, এটা দেখা যাবে। যে মধ্যে কথা, যে যখন আমি এক্সপ্রেশনটা জানি, যখন আমি বি এর টাইমের সাথে সাথে এক্সপ্রেশনটা জানি বি এর কনসেন্ট্রেশনের, তখন আমি এইগুলোকে চেঞ্জ করে করে দেখতে পারি গ্রাফটা কেমন দেখতে হবে। গ্রাফটা যে সত্যি এমন দেখতে হবে যেরকমটা আমি এঁকেছি, সেটা আমি এখানে দেখালাম। যে যখন কে ওয়ান কম হবে, কে টু বেশি হবে, তখন কিরকম হবে। যখন কে ওয়ান বেশি হবে, কে টু কম হবে, তখন কিরকম দেখতে হবে, যেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এইটা। তাহলে বি এর কনসেন্ট্রেশন কি করে বার করে টাইমের সাথে সাথে, ইন্টিগ্রাল রেট ল, এবং সেটা দুটো টার্মের কি কন্ট্রিবিউশন, সেটা ভালো করে দেখিয়ে দিলাম। আচ্ছা, এরপরে ফিরে যাই ক্লাসে। বোঝা গেল না, বোঝা গেল না? হুম হুম, বুঝতে পেরেছি। গেল গেল। বেশ, তাহলে এবার আমরা ফিরে যাই, যে এই সংক্রান্ত কি 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 ধরনের অঙ্ক মোটামুটি পরীক্ষায় দিয়ে থাকে, সেটা যদি আমরা দেখি একটুখানি। হুম, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। হুম, এইটা
পর অঙ্কটা পর। নিম্নলিখিত দ্বিতীয় কোন বিক্রিয়াটির ক্ষেত্রে a তোর plus b মাইকটা একটু একটা গন্ডগোল করছে, একটুখানি মাইকটাকে একটু ঠিক করার চেষ্টা কর। ও আচ্ছা, দাঁড়া 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 দাঁড়া, এই প্রশ্নটা নয়, এই প্রশ্নটা এই শোনা নয়। যায়? হ্যাঁ, এবার শোনা যায়। দাঁড়া, এই প্রশ্নটা না, এই প্রশ্নটা অন্য প্রশ্ন, এটা তো করলাম। হুম, এইটা হতে পারে। Copy. হ্যাঁ, এবার এটা পর। নিম্নলিখিত বিক্রিয়ার ক্ষেত্রে স্টেডি স্টেট আবার শোনা যাচ্ছে না। নিম্নলিখিত বিক্রিয়ার ক্ষেত্রে শোনা যাচ্ছে? না, আচ্ছা ঠিক আছে, তানিশা পর, মানে কিন্তু আকাশকে কিছু বলতে হলে কিন্তু শুনতে পাবো না, এই ফলে তোর মাইকটা ঠিক করার চেষ্টা কর। একটু আগে ঠিক হয়ে গেছিল। তানিশা পর, তানিশা পর। এখন 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 হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। দাঁড়া। নিম্নলিখিত বিক্রিয়ার ক্ষেত্রে স্টেডি স্টেট অনুমান করে পি এর উৎপাদনের হারের সমীকরণটি প্রতিষ্ঠা করো। এ প্লাস বি, এখান থেকে হুম, রিভার্সিবল রিয়াকশন সি তৈরি হচ্ছে, রেট কনস্ট্যান্ট K1 K2, আবার সি থেকে পি তৈরি হচ্ছে, রেট কনস্ট্যান্ট হচ্ছে K3। আরে বলেছে এখানে স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে, স্টেডি স্টেট অনুমান করতে বলেছে। পি এর হারের সমীকরণ মানে পি এর ডিফারেন্সিয়াল রেট বার করতে বলেছে স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন ইউজ করে। ঠিক আছে, তাহলে আমি আগে সবার হারের সমীকরণটা বার করার চেষ্টা করি। আচ্ছা, এখানে ইন্টারমিডিয়েট কে, সিটা হচ্ছে ইন্টারমিডিয়েট, ঠিক আছে, সিটা হচ্ছে ইন্টারমিডিয়েট। তাহলে এর ক্ষেত্রে আমাকে স্টেডি স্টেট ধরতে হবে। স্টেডি স্টেট ধরা মানে কি, এর কনসেন্ট্রেশন মানে সি এর কনসেন্ট্রেশন উইথ টাইমটাকে আমাকে জিরো ধরতে হবে। ঠিক আছে, তাহলে আমি সবার ক্ষেত্রে আগে একটা ডিফারেন্সিয়াল রেট লেখার চেষ্টা করি। ডিফারেন্সিয়াল রেট ল। আচ্ছা, ঠিক এক করে বল, ডি এ ডিটি সেটা কি হবে? মাইনাস মানে হুম, বল। হ্যাঁ, মাইনাস -K1। কে ওয়ান। এখানে এ প্লাস বি তো রয়েছে এখানে আবার। হ্যাঁ, তাহলে যদি তাহলে আমি দুটোর ক্ষেত্রে ফার্স্ট অর্ডার ধরে নেবো, তাহলে কে ওয়ান কনসেন্ট্রেশন আচ্ছা অফ আচ্ছা এ। আচ্ছা, তাহলে ওই -K1 এ মানে এ বি দুটো দিয়ে আর কি হ্যাঁ হ্যাঁ, প্রমাণ দুটোই হবে। থাকবে। বুঝতে পেরেছি না, বুঝতে পারছি। তাহলে হুম এটা হুম। এটা হচ্ছে এ ভাঙার রেট, কিন্তু এ কি শুধু ভাঙছে নাকি তৈরি হচ্ছে? এ বি ভাঙছো এবং তৈরিও হচ্ছে। তাহলে তৈরি হওয়ার তো জন্য মানে, মানে হ্যাঁ তাহলে প্লাস তৈরি হওয়ার দিয়ে ক্ষেত্রে এবার লিখতে হবে। প্লাস দিয়ে কি হবে বল? তাহলে যে স্টেপের কে টু দ্বারা সি, মানে কে টু সি, একদম কে টু একদম সি হবে। একদম একদম। তাহলে তানিশা বল, ডি বি ডিটি কি হবে এক্ষেত্রে? সেমই তো হবে। সেমই হবে, কারণ একইভাবে হুম, এ বিও ভাঙছে আর বিও তৈরি হচ্ছে। তাহলে বল সি এর ক্ষেত্রে কি হবে, ডিসি ডিটি কি হবে? তো -K3 -K3। সি। ওমা, আর কোনো আর সি কোনো রিয়াকশনে পার্টিসিপেট করছে না? এটা তো তুই শুধু এই স্টেপটাকে নিবি। আবার ও প্লাস, হ্যাঁ হ্যাঁ। একটা প্লাস দাঁড়া টার্ম দাঁড়া, ওকে আসবে। ওকে বলতে দে, ওকে বলতে দে। হ্যাঁ, তাহলে আর তাহলে আরেক সি, আগে প্লাস বল সি কিভাবে তৈরি হচ্ছে। হুম, প্লাস। ওই -K1। হুম, আচ্ছা আচ্ছা, একটা, প্লাসেরটা বলে দেবো। হ্যাঁ প্লাস একটা বল। হ্যাঁ, +K2 হুম, সি। কিন্তু এই কে টু সি স্টেপটা হচ্ছে এই স্টেপটা, এই স্টেপে কি সি তৈরি হচ্ছে? হুম, এই স্টেপে তো না। সি ভাঙছে, তাহলে এটা প্লাস কি করে হয়? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে এটা কি হবে মাইনাস বল? হবে। তাহলে -K2C, এটা আরেকটা সি এর ভাঙার বিক্রিয়া। হুম, আর আরেকটা আরেকটা কি স্টেপ আছে যে স্টেপে সি ইনভলভ আছে, এই স্টেপটা। প্লাস। হ্যাঁ, তাহলে এটা হ্যাঁ, কি হবে, প্লাস K1 কে ওয়ান। A প্লাস, এই সরি,
এ আর বি কনসেন্ট্রেশন। এ কোন কনসেন্ট্রেশন বি, ঠিক আছে। হুম আর ডিপি ডিটি কি হবে তানিশাই বল দেখি। কে -K3। পি তৈরি হচ্ছে কিন্তু পি ভাঙছে না, কিন্তু তুই মাইনাস কেন বলছিস? যদি তৈরি হয় তখন প্লাস দিয়ে বলবো না আমি? হুম 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 এই স্টেপে তো পি তৈরি হচ্ছে, বারবার করে বলছি তো। হুম। তাহলে কি হবে, প্লাস K3। প্লাস K3 হ্যাঁ। কনসেন্ট্রেশন অফ পি। উম, এই স্টেপে কি রিয়াক্টেন্ট পি, যে কনসেন্ট্রেশন অফ পি বলছিস তুই, রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন ধরতে হয় তো। এই স্টেপে রিয়াক্টেন্ট কে, কে বিক্রিয়া করছে এখানে? সি। সি, তাহলে কনসেন্ট্রেশন অফ কি বলবো আমি? সি। সি। তাহলে K3 কনসেন্ট্রেশন অফ সি। দেখ বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না, ভালো করে দেখ কিন্তু, এটা লিখতে হবে কিন্তু পরীক্ষায়। আমি সব বুঝতে পারছিস কি? বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এবার আমাকে বলেছে যে পি এর, কি বলেছে, পি এর উৎপাদনের হারের সমীকরণটি প্রতিষ্ঠা করো। পি এর উৎপাদনের হারের সমীকরণ বেসিক্যালি এটা, কিন্তু এখানে পি এর উৎপাদনের হারের সমীকরণটা কার সাপেক্ষে আছে? ইন্টারমিডিয়েট যে আছে তার সাপেক্ষে আছে, সি এর সাপেক্ষে আছে। আমাকে চেষ্টা করতে হবে সেটাকে এ আর বি এর সাপেক্ষে নিয়ে যাওয়ার। সেটা কি করে করতে পারি আমি? তার জন্য আমাকে একটা জিনিস বলেছে, সেটা হচ্ছে স্টেডি স্টেট অনুমান করো। স্টেডি স্টেট অনুমান করা মানে কি, ইন্টারমিডিয়েটের চেঞ্জটাকে আমি জিরো ধরে নেব। ইন্টারমিডিয়েট কে সি, সি এর চেঞ্জটা কোন ইকুয়েশনে আছে? এই ইকুয়েশনে আছে। তাহলে এইটাকে আমি জিরো ধরে নেব। বুঝতে পারছিস না? বুঝতে পারছি না? ডিফারেন্সিয়াল রেটটা লিখেছি, প্রোডাক্টের ফরমেশনটা আমার সি এর সাপেক্ষে আছে, ইন্টারমিডিয়েট সাপেক্ষে আছে। আমাকে বলেছে প্রোডাক্টের ফরমেশনের রেট লটা লিখতে, কিন্তু সেটা আপাতত আছে ইন্টারমিডিয়েট সাপেক্ষে। এটাকে আমাকে রিপ্লেস করতে হবে, এটা আমাকে সরিয়ে অন্য কিছু নিয়ে আসতে হবে, যেগুলো আমি জানি রিয়াক্ট্যান্ট সাপেক্ষে নিয়ে আসতে হবে। কি করে করব? বলেছে স্টেডি স্টেট অনুমান করো। স্টেডি স্টেট অনুমান করা মানে কি, ইন্টারমিডিয়েটের চেঞ্জটা জিরো ধরতে হবে। ইন্টারমিডিয়েট চেঞ্জ কোন ইকুয়েশনটা আছে? এই ইকুয়েশনটা আছে। তাহলে এই পুরো জিনিসটাকে আমাকে জিরো ধরতে হবে। তাহলে কিভাবে লিখবো আমি, যে স্টেডি স্টেট অনুমান করলে ডিসি ডিটি সমান সমান জিরো। এবার ডিসি ডি জায়গায় আমি কি লিখতে পারি, যেটা ডিসি ডিটি সমান সমান লিখেছি, যে K3C মাইনাস K2C প্লাস K1A B ইকুয়ালস টু জিরো। এর আমাকে খেয়াল রাখতে হবে কি বার করতে হবে, আমাকে আমাকে K3C বার করতে হবে, যাতে আমি এই জায়গায় সিটাকে রিপ্লেস করতে পারি, বা সি বার করতে হবে, যদি এরকম করে ভাবি সি বার করতে হবে আমাকে। তাহলে এখান থেকে সি বার করবো কি করে, সিম্পল, এই প্রথমে দুটো টার্ম থেকে সি কে কমন নিয়ে নেবো। তাহলে -K3 -K2 কনসিডারেশন অফ সি প্লাস K1 কনসিডারেশন অফ এ কনসিডারেশন অফ বি। এবার কি করতে পারি আমি, ও সমান সমান জিরো। তাহলে কি করতে পারি আমি, কনসিডারেশন অফ সি -K3 -K2 ইকুয়ালস টু মাইনাস K1 কনসিডারেশন অফ এ কনসিডারেশন অফ বি। তাহলে সি এর কনসিডারেশন কি আসবে, -K1 কনসিডারেশন অফ এ কনসিডারেশন অফ বি -K3 -K2। তাহলে উপর নিচে মাইনাস দিয়ে গুণ করে দিলে কি হয়ে যাবে, K1 কনসিডারেশন অফ এ কনসিডারেশন অফ বি, আর নিচে মাইনাস দিয়ে গুণ করলে কি হবে, মাইনাস টার্মগুলো প্লাস হয়ে যাবে। তাহলে K3 প্লাস K2। এটা আমার ইন্টারমিডিয়েটের এক্সপ্রেশন চলে এলো। এবার আমি জাস্ট এটাকে নিয়ে পি এর ডিফারেন্সিয়াল রেট লতে বসিয়ে দেবো। তাহলে এখন ডিপি ডিটি আমার বেরিয়েছিল K3 ইন্টু সি। সি এরটা আমি পেয়ে গেছি, সি এরটা জাস্ট ওখানে বসিয়ে দেবো, K1 A B বা K3 প্লাস K2। তাহলে এইটা আমার আনসার। তাহলে আবারও বলছি কি করলাম আমি, আমি সবার ডিফারেন্সিয়াল রেট লটাকে লিখলাম, সবার ডিফারেন্সিয়াল রেট লটাকে লিখলাম। আসলে এই দুটো আমার দরকার ছিল না, আমি তবু প্র্যাকটিসের জন্য লিখলাম। তারপর কি করলাম, আমাকে বলেছে স্টেডি স্টেট অনুমান করতে। আমি দেখলাম যেটা আমাকে বার করতে বলেছে, যে পি এর কনসেন্ট্রেশনের চেঞ্জ উইথ টাইম, সেটা থেকে একটা ইন্টারমিডিয়েটের কনসেন্ট্রেশন আছে, সি এর কনসেন্ট্রেশন আছে। তাহলে আমাকে যেহেতু বলেছে স্টেডি স্টেট ধরে নিতে, স্টেডি স্টেট ধরা মানে কি,
ইন্টারমিডিয়েট কনসেন্ট্রেশনের চেঞ্জটাকে জিরো ধরা, তার মানে এইটাকে জিরো ধরা। তাহলে স্টেডি স্টেট অনুমান করলে কি হবে, এইটাকে জিরো ধরা। এটাকে জিরো ধরা মানে কি, এই পুরো জিনিসটাকে জিরো করা। এই পুরো জিনিসটা জিরো করে আমার লাভ কি হলো, আমি সি এর কনসেন্ট্রেশনটাকে এ আর বি এর কনসেন্ট্রেশনের সাপেক্ষে বের করে নিতে পারলাম। এ আর বি এর কনসেন্ট্রেশন বের করে নিতে পারলাম। দেন কি করব, ডিপিডিটি তে আমি জাস্ট সি এর কনসেন্ট্রেশনটাকে রিপ্লেস করে দেবো, যেটা আমি বের করলাম স্টেডি স্টেট ধরে সেটা দিয়ে। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হুম হুম, হুম হুম যাচ্ছে। এইটা হচ্ছে এইভাবে স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন ইউজ করো, ঠিক আছে? জাস্ট একটা উদাহরণ দিয়ে শিখিয়ে দিলাম। আচ্ছা, আর কি আছে আমার কাছে প্রশ্ন? এটা তো করলাম, এটা হয়ে গেছে। আচ্ছা, এখানে আর কিছু নেই। বেশ, এরপরে আমরা শিখেছিলাম, ফেরত যাই। এরপরে আমরা শিখেছিলাম প্যারালাল রিয়াকশন। এই উদাহরণগুলো ভালো করে দেখবে, কিন্তু পরীক্ষায় এই ধরনের অঙ্কই দেবে কিন্তু, মানে একটু ভালো করে দেখবে যে উদাহরণগুলো করাচ্ছি। প্যারালাল রিয়াকশনের ছবিটা কিরকম ছিল? প্যারালাল রিয়াকশনের ছবিটা ছিল এ সেখান থেকে বি তৈরি হচ্ছে, আবার এ সেখান থেকে সি তৈরি হচ্ছে। একটা রিয়াকশনের রেট কনস্ট্যান্ট কে ওয়ান, আর একটা কে টু। এই ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, ডিফারেন্সিয়াল রেট ল হয় ডিএ ডিটি, সেটা হয়ে যায় মাইনাস কে ওয়ান এ, কারণ এ কমছে, মাইনাস কে টু এ, কারণ ওই স্টেপটাতেও এ কমছে, এবং এই হচ্ছে রিয়াক্টেন্ট। ডিবিডিটি কি হয়ে যায়? তানিশা বলতে কি ডিবিডিটি কি হয়? প্লাস কে টু এই সরি প্লাস কে ওয়ান বি এদোর বাবা ক্লাস প্লাস কে ওয়ান এ। কে ওয়ান এ। আর ডিসিডিটি কি হবে? হুম, প্লাস কে টু এ। প্লাস কে টু এ। তাহলে এই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেটেড রেট ল বার করে দেখিয়েছিলাম, যেটাতে আমি যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, লিখে দিচ্ছি জাস্ট, যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায়, এ সমান সমান হয়ে যায় এ ইনিশিয়াল কনসেন্ট্রেশন, এ জিরো এরকম করে বলি, ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান প্লাস কে টু টি। বি এর কনসেন্ট্রেশন কি হয়ে যায়, বি এর কনসেন্ট্রেশন হয়ে যায় এ ইন্টু, সরি, ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার, না কি ছিল বলে গেছি আমি, ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান টি ছিল, কিন্তু তার সাথে গুণ ছিল হচ্ছে নিচে কে ওয়ান মাইনাস কে টু ছিল বোধহয় একটা দিকে। হুম, কে ওয়ান বাই কে ওয়ান প্লাস কে টু ছিল। হুম, সেখান থেকে কপি করে নিই এটাকে। আচ্ছা, ইন্টিগ্রেটেডটা দিয়ে দিলে এখান থেকে আমি লিখে দিচ্ছি ধরে। ইন্টিগ্রেটেড ল ছিল আমার এইটা, যেখানে এ এর চেঞ্জটা জাস্ট ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের মতোই, রেট কনস্ট্যান্টটা হচ্ছে দুটো রেট কনস্ট্যান্টের যোগফল। বি এর চেঞ্জটাও ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের মতোই, কিন্তু সামনে একটা এক্সট্রা অনুপাত আছে। অনুপাতটা কি, বি তে তৈরি হওয়ার রেট ভাগ টোটাল রেট, যেটা এ ভাঙার টোটাল রেট কনস্ট্যান্টটা, যেটা কে ওয়ান প্লাস কে টু। একই রকম ভাবে সি এর ইন্টিগ্রেটেড রেট ল কেমন আছে, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের মতোই পার্টটা আছে, তার সাথে বি তৈরি হওয়ার রেট ভাগ টোটাল রেটটা আছে, টোটাল রেট কনস্ট্যান্টটা আছে। এবং এখান থেকে আমরা দেখিয়েছিলাম অ্যাট এনি টাইম, যে কোনো সময়, বি আর সি এর রেশিও কি হয়, বি আর সি এর অনুপাত কি হয়। দেখ, বি আর সি আর সব কটা টার্ম একই রয়েছে, জাস্ট ওপরের পার্টটা আলাদা, কে ওয়ান বাই কে টু হয়। তাহলে দেখ, বি আর সি কতটা প্রেজেন্ট আছে at যে কোনো সময়, তার অনুপাত কি হবে, বেসিক্যালি বি তৈরি হওয়ার রেট কনস্ট্যান্ট ভাগ সি তৈরি হওয়ার রেট কনস্ট্যান্ট। সেটাই হওয়া উচিত। ফিজিক্যালিও তাই বলে যে এই স্টেপটা যত ফাস্ট, এই স্টেপটার তুলনায়
তত বি বেশি থাকবে, সি কম থাকবে, সেটাই হওয়া উচিত। তাহলে বি আর সি কনসেন্ট্রেশন রেশিও কি হয়, K1/K2। এখান থেকে আমার প্লটগুলো দেখিয়েছিলাম, প্লটগুলো ওখান থেকে কপি করে নিচ্ছি যে কিরকম হবে ব্যাপারটা দেখতে। আহ, হুম, তাহলে কি হয় ব্যাপারটা, এ একটা জায়গা থেকে শুরু হয়ে কমছে, বিও বাড়ছে, সিও বাড়ছে। কে বেশি বাড়বে সেটা কিসের উপর নির্ভর করবে, K1 বেশি না K2 বেশি। আমরা এই প্লটটা গেছিলাম, যদি K1 বেশি হয় তাহলে বি তাড়াতাড়ি বাড়বে সি এর তুলনায়, আর যদি K2 বেশি হতো তাহলে সি তাড়াতাড়ি বাড়তো বি এর তুলনায়। দ্যাটস অল। এটাই হচ্ছে প্যারালাল রিঅ্যাকশনের ক্ষেত্রে প্লট। আচ্ছা, প্যারালাল রিঅ্যাকশনের ক্ষেত্রে আমি কোনো প্রশ্ন আহ, দেখিনি, তবে দিতে পারে প্রশ্ন। ফলে আমি প্র্যাকটিস করার জন্য কোনো প্রশ্ন পাইনি, অত মূল যা ব্যাপারটা বুঝিয়ে দিলাম। এরপর আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে আরহেনিয়াস থিওরি। আমি খুব ডিটেলে বলবো না, কারণ আগের দিন আমরা পড়লাম, মানে আগের দিন রাতে। সেটা কি ছিল, সেটা ছিল রেট কনস্ট্যান্ট টেম্পারেচারের সাথে কিভাবে ডিপেন্ডেন্ট। তাহলে রেট কনস্ট্যান্ট সাথে টেম্পারেচারের রিলেশন, সেটা কিভাবে দেখেছিলাম আমি, যে রেট কনস্ট্যান্ট কে আরহেনিয়াস ইকুয়েশনটা কি, সমান সমান এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ ভাগ আর টি, যেখানে এটা হচ্ছে আমার ওরিয়েন্টেশন ফ্যাক্টর, বিন্যাস ফ্যাক্টর, বেসিক্যালি ওরিয়েন্টেশন ফ্যাক্টর বলি, বা বিন্যাসের উপর নির্ভর করে এটা। ই এটাকে বলা হয়েছিল অ্যাক্টিভেশন এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি। আরটা হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক, এটা হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা। অ্যাক্টিভেশন এনার্জিটা কি করে মানে ফিজিক্যালি কি বোঝায়, যে আমার যদি এখানে একটা, এটা ধরো এনার্জি আমার, এটা যদি আমার রিয়াক্টেন্ট হয়, এখানে আমার রিয়াক্টেন্ট থাকে এনার্জেটিক্যালি, আর এইখানে যদি আমার প্রোডাক্ট থাকে এনার্জেটিক্যালি, রিয়াকশনে যদি এইভাবে, এখানে যদি এইভাবে যায়, তাহলে এই যতটা এনার্জি লাগে এই ব্যারিয়ারটাকে ক্রস করতে, রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্টে যাওয়ার জন্য যে যে পাঁচিলটা আছে, পাঁচিলটাকে ক্রস করতে, সেটাই হচ্ছে আমার অ্যাক্টিভেশন এনার্জি। যদি অ্যাক্টিভেশন এনার্জি ইয়ে হয়, তাহলে রেট কনস্ট্যান্টের এক্সপ্রেশন কি হবে, আরহেনিয়াস থিওরি অনুযায়ী কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি, যে এটা একটা কনস্ট্যান্ট। তাহলে এবার এখান থেকে আমি কি দেখেছিলাম, যে যেহেতু কে ইকুয়ালস টু এ ইন্টু ই এ, সরি মাইনাস, মাইনাস লিখলাম কি, হ্যাঁ মাইনাস লিখছি, মাইনাস ই এ বাই আর টি, সেখান থেকে আমরা দেখিয়েছিলাম যে লগ কে সেটা হয়ে যাবে লগ এ মাইনাস ই এ ভাগ আর টি। তাহলে সুতরাং আমি যদি লগ কে এর সাথে, তাহলে আমি যদি লগ এর সাথে 1/t কে প্লট করি, লগ কে এর সাপেক্ষে 1/t কে প্লট করি, তাহলে বেসিক্যালি y ইকুয়ালস টু, এটা একটা সি, এটা হচ্ছে একটা, মানে যদি এম এক্স হিসেবে ভাবি, যেখানে এক্সটা হচ্ছে 1/t, তাহলে এমটা কি হয়ে যাবে, এমটা হয়ে যাবে মাইনাস ই এ ভাগ আর, আর সিটা কি হয়ে যাবে, সিটা হয়ে যাবে এল এন এ। তাহলে এটা লিনিয়ার প্লট হবে, যার স্লোপ হবে মাইনাস ই এ বাই আর। তাহলে এরকম করে যদি প্লট করি কি পাবো আমি, এটা লিনিয়ার প্লট হবে যার নেগেটিভ স্লোপ থাকবে বেসিক্যালি। তাহলে এরকম একটা প্লট হবে, এর স্লোপটা কি হবে, মাইনাস ই এ ভাগ আর। তাহলে সুতরাং অ্যাক্টিভেশন এনার্জিটা কি করে পাবো, অ্যাক্টিভেশন যেটা পাবো আরহেনিয়াস প্লটটা করব, লগ কে এর সাথে 1/t প্লটটা করব, করে মাইনাস আর গুণ স্লোপ করলে আমি এটা পেয়ে যাবো। আর এটাই যদি আমি এলএন না নিয়ে লগ নিয়ে প্লট করি তাহলে কি পাবো, যদি এলএন না নিয়ে লগ নিয়ে প্লট করি, লগ কে এর সাথে 1/t প্লট করি, আচ্ছা এলএন থেকে লগে কনভার্ট করা কি করে, একটা 2.30 ফ্যাক্টর আসে,
তাহলে এইটা যদি আমি লগে নিয়ে লিখি তাহলে হয়ে যাবে লগ এ সমান সমান লগ এ মাইনাস ই এ ভাগ 2.303 আর এটা হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমি একটা সিমিলার প্লটই পাবো। তার স্লোপটা কি হয়ে যাবে এক্ষেত্রে? মাইনাস ই এ ভাগ 2.303 আর। তাহলে এখান থেকে যদি ই এ বার করতে হয় তাহলে কি করবো? আমাকে জাস্ট মাইনাস 2.303 আর গুণ স্লোপ এটা বার করতে হয়। এবং আরেকটা কি বলেছিলাম, যদি আমি দুটো আলাদা আলাদা টেম্পারেচারে কে মাপি, যদি আমি দুটো আলাদা আলাদা টেম্পারেচারে কে মাপি, এখন যদি অ্যাট T1 টেম্পারেচার যদি K1 হয় A ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ ভাগ আর T1, আর অ্যাট T2 টেম্পারেচার একই রিয়াকশনের ক্ষেত্রে আমি দুটো আলাদা টেম্পারেচারে রেট কনস্ট্যান্ট মাপছি, A ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ ভাগ আর T2। তাহলে এই দুটোকে ভাগ করলে কি পাই আমি? K1 ভাগ K2, এটা করলে কি পাই? A ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ ভাগ আর T1 ভাগ A ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ ভাগ আর T2। এটাকে সিম্পলিফাই করলে দেখবি চলে আসবে ই টু দি পাওয়ার মাইনাস ই এ ভাগ আর 1/T1 মাইনাস 1/T2। এখানে আমার এ ফ্যাক্টরটা থাকছে না। দুটো আলাদা আলাদা টেম্পারেচার রেট কনস্ট্যান্ট মাপলে এবং তার রেশিওটা নিলে এরকম হয়। এই সংক্রান্ত অঙ্ক পরীক্ষায় দেয় কিন্তু, যে একটা টেম্পারেচারের রেট কনস্ট্যান্ট দিয়ে দেয়, আরেকটা টেম্পারেচার দিয়ে দেয়, সেই টেম্পারেচার রেট কনস্ট্যান্ট চায় অ্যাক্টিভেশন এনার্জি বলে দিয়ে। তাহলে তোকে যদি এখান থেকে আমি বলছি যদি T1 বলে দেয়, T2 বলে দেয়, ই এ বলে দেয়, K2 বলে দেয় বা Q1 বলে দেয়, যে কোনো একটা বলে দেয় এই দুটোর মধ্যে আরেকটা চাই, তুই এই কোশ্চেনটা বার করে এটা ক্যালকুলেট করতে পারবি। বোঝা গেছে না বোঝা যায়নি? বুঝতে গেছে পেরেছি। গেছে। বেশ, এই সংক্রান্ত প্রশ্ন কি আছে? একটা প্রশ্ন আগের দিনে আমি করিয়েছি, এই প্রশ্নটা করানো হয়েছে। এইটা একটা প্রশ্ন আছে, আমি এটা আচ্ছা নিয়ে নিচ্ছি। এটা আমি লিখে দিচ্ছি না, কিন্তু বুঝতে পারবি আশা করি। অঙ্কটা পর। সংক্ষিপ্ত টিকা লেখো সমীকরণ। আমি কিন্তু কিছু শুনতে পাচ্ছি না বলতো। সংক্ষিপ্ত টিকা লেখো আরএনএস সমীকরণ হুম। নিম্নলিখিত বিষয়গুলি অনুসরণ করে। হুম। অ দেওয়া হচ্ছে আরএনএস সমীকরণ, হুম। আর আ দেওয়া হচ্ছে আরএনএস সমীকরণের সাহায্যে অ্যাক্টিভেশন শক্তির পরীক্ষালব্ধ মান নির্ণয় করে। হুম। তাহলে এই দুটোই বলে দিয়েছি। তাহলে প্রথমে টিকা লিখতে গেলে কি বলবি? বলবি আর্নিনের সমীকরণ বেসিক্যালি কোন একটা রিয়াকশনের রেট কনস্ট্যান্ট আর তাপমাত্রার মধ্যে সম্পর্ককে প্রকাশ করে। তারপরে সমীকরণটা লিখবি, সমীকরণে কোনটা কি জিনিস বোঝাচ্ছে সেটা লিখবি, যেমন লিখে দিয়েছি এখানে। দেন তোকে কি বলেছে, যে কি করে অ্যাক্টিভেশন এনার্জির পরীক্ষালব্ধ মান পাওয়া যায়। তার মানে কি করতে হবে? পরীক্ষালব্ধ মান পেতে হলে আমাকে ডিফারেন্ট টেম্পারেচারে আমাকে কে কে প্লট করতে হবে। এটা ক্লাস নোটে লেখা আছে দেখবি, ডিফারেন্ট টেম্পারেচারের সাথে কে মেজার করতে হবে, তারপরে এলএন কে এর সাথে 1/T-টাকে প্লট করতে হবে। এই প্লটের যে নতি, যেটা স্লোপ, সেখান থেকে আমি অ্যাক্টিভেশন এনার্জির মান জানতে পারি। কিভাবে পারি? না, অ্যাক্টিভেশন এনার্জি সমান সমান মাইনাস আর গুণ স্লোপ, কারণ স্লোপ সমান সমান মাইনাস ই এ বাই আর দেখেছিলাম আমি। এই পুরো জিনিসটাই লিখবি, করে এই ছবিটা কেটে দিবি। বুঝতে পেরেছিস না বুঝতে পারিস? পেরেছি। আচ্ছা, এখানে এরপরে যে ইস্যুটা আছে সেটা হচ্ছে আণবিকতা, যেটা মলিকুলারিটি, যেটা আগের দিনই পড়ালাম, আমি ওটাকে রিভাইজ করছি না, আর ওটার সংক্রান্ত কোনো প্রশ্ন আমি পাইনি। তাহলে এই প্রশ্নটা হয়ে গেছে, এইটা হয়ে গেছে, এটা করে ফেললাম, এইটাও করে ফেলেছি, এটাও হয়ে গেছে। যে প্রশ্নটা বাকি আছে এখন সেটা হচ্ছে যে এইটা, আর এইখানে
এই প্রশ্নটা। আচ্ছা, এই দুটো প্রশ্নকে একবারে ডিল করার চেষ্টা করি। এটা আগের দিনেরই টপিক একটা, কিন্তু আমরা প্রশ্নটাকে ডিল করা হয়নি। কাইনেটিক্স এর বিষয়টা এখানে শেষ, ঠিক আছে, মানে শেষ বলতে এই জাস্ট একটা দুটো পুরোনো টপিকের প্রশ্ন পেয়েছিলাম, সেটা বলা হয়নি। পরের প্রশ্নটা পর। আহ নিম্নলিখিত দ্বিতীয় ক্রম বিক্রিয়াটির ক্ষেত্রে দ্বিতীয় ক্রম হচ্ছে এ প্লাস বি, হুম, এখান থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, কে হচ্ছে হুম, কনস্ট্যান্ট যেটা। আর হুম, দুটি বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব সমান ধরে হুম, হার ধ্রুবকের গাণিতিক রূপটি নির্ণয় করো। হুম, হুম। তাহলে কি বলেছে বেসিক্যালি এখানে? হার ধ্রুবকের সাথে প্রারম্ভিক গাঢ়ত্বের সম্পর্ক দিয়েছে। এটা কি করে করে? এটা ইন্টিগ্রেটেড রেট ল দিয়ে করে, ঠিক আছে। যার জন্য দরকার সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড রেট ল। এবার সেকেন্ড অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেটেড রেট ল বার করেছি, কিন্তু ওখানে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে, যদি মনে করিস, দাঁড়া খুলেই দিচ্ছি একবার। সেখানে আমরা একটা রিয়াক্টেন্ট ধরে করেছিলাম। কোথায় 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 সেকেন্ড অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে আমরা একটা রিয়াক্টেন্ট থেকে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, এরকম করে আমরা ডিফারেন্সিয়াল রেট ল লিখেছিলাম, যেটা আমার এরকম হয়েছিল। করে আমি ফাইনালি ইন্টিগ্রেটেড রেট লটা পেয়েছিলাম ইন্টিগ্রেট করে। এক্ষেত্রে আমার দুটো রিয়াক্টেন্ট দিয়ে দিয়েছে, এ আর বি। এ আর বি। তাহলে এক্ষেত্রে কি হবে কেসটা? তাহলে আমি যদি ভাবি যে ডিফারেন্সিয়াল রেট ল আগে লেখার চেষ্টা করি, তাহলে ডি এ ডিটি, সেটা কি লেখা উচিত আমার? ইকুয়েশনটা একবার লিখে নিই। তানিশা বল দেখি, ডি এ ডিটি কি লিখবো? মাই বল। মাইনাস হুম। কে কে এ ইন্টু, মানে কনসেন্ট্রেশন অফ এ ইন্টু বি। কনসেন্ট্রেশন অফ বি, রাইট। আর ডিভিডিটি কি লিখবো? এটাই হবে। এটাই হবে। আর ডি প্রোডাক্ট ডিটি কি লিখবো? প্লাস এ। এ, এই জিনিসটাই হবে, ঠিক আছে। হুম। আচ্ছা, এখানে একটা সুবিধা বলেছে, সেটা হচ্ছে যে দুটো বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব সমান ধরে নিতে বলেছে। তাহলে দেখ, এ আর বির ইনিশিয়াল কনসেন্ট্রেশন যদি সমান হয় এবং 1 মোল এ এর সাথে 1 মোল বি রিয়াক্ট করে, তার মানে এ আর বি যতটা নিয়ে শুরু করেছি সেটা সমান, এ আর বি যে হারে ভাঙছে সেটাও সমান, কারণ 1 মোলের সাথে 1 মোলে বিক্রিয়া করছে। তাহলে এ আর বির সব সময় গাঢ়ত্ব সমান হবে। কি বলতে চাইছি আমি? যেহেতু এ ও বি এর প্রারম্ভিক গাঢ়ত্ব সমান এবং এ ও বি সমান হারেই বিক্রিয়া করে, তাই এ ও বি এর গাঢ়ত্ব সব সময় সমান হবে। সব সময় মানে রিঅ্যাকশনে যতক্ষণ চলবে ততক্ষণ সব সময় সমান হবে। তার মানে কি, কনসেন্ট্রেশন অফ এ টাকে আমি আর কনসেন্ট্রেশন অফ বি টাকে আমি ইকুয়াল বলতে পারি। তাহলে যেই মুহূর্তে কনসেন্ট্রেশন অফ এ আর কনসেন্ট্রেশন অফ বি টা ইকুয়াল হয়ে গেল, সেই মুহূর্তে কি হলো? এই যে ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনটার দিকে তাকানো যাক। তাহলে সুতরাং ডি এ ডিটি, সেটা কি হয়ে গেল? কে কনসেন্ট্রেশন অফ এ কনসেন্ট্রেশন অফ বি। এর আমি তো দেখেছি যে বিটা এর সাথে সমান, তাহলে কি লিখবো? কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ এ। এটা কি হয়ে যাবে? কনসেন্ট্রেশন অফ এ হোল স্কোয়ার। যেই কনসেন্ট্রেশন অফ এ হোল স্কোয়ার হয়ে গেল, সেই মুহূর্তে আমরা যেটা করেছিলাম সেই ফর্মে আবার চলে এলো। তুমি দেখানোর চেষ্টা করি। আমরা এখান থেকে নিয়ে শুরু করেছিলাম যে এই দেখ, আহ, এইটা
ডিসিএ ডিটি বা ডি কনসেন্ট্রেশন অফ এ ডিটি, এটা কি হয়ে গেল, বেসিক্যালি মাইনাসটা এদিকে নিলে মাইনাস কে কনসেন্ট্রেশন অফ এ হোল স্কোয়ার। ফলে যখন আমি দুটো রিয়াক্টেন্ট নিয়ে স্টার্ট করি যাদের দুটোর কনসেন্ট্রেশনই সমান, তখন আমি দুটো রিয়াক্টেন্ট নিয়ে স্টার্ট করলে যা রেজাল্ট পাবো একটা রিয়াক্টেন্ট নিয়ে স্টার্ট করলে সেই জায়গাটাই চলে আসছে। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব, আমি আর আলাদা করে অঙ্কটা করাচ্ছি না, কিন্তু বুঝতে পারছি যে যেই মুহূর্তে এইটা আচ্ছা এখানে একটা মাইনাস ছিল, তাহলে এই ক্ষেত্রে দুটো রিয়াক্টেন্ট নিয়ে স্টার্ট করা আর একটা রিয়াক্টেন্ট নিয়ে স্টার্ট করা একই ব্যাপার। তাহলে এবার এই পুরো অঙ্কটা মানে যে 4-5 লাইন মাঝখানে অঙ্ক আছে সেই অঙ্কটা করবি, করে দেখবি এটা পাবি যে যেটা আমরা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে পেয়েছিলাম যে কনসেন্ট্রেশন অফ এ ইকুয়ালস টু 1 by কনসেন্ট্রেশন অফ এ অ্যাট 0 কম এটা বেশি প্লাস কেটি, এই ফর্মে আসে, এই ফর্মে আমার ইন্টিগ্রেটেড রেট লটা আসে। যে মুহূর্তে এটা চলে আসে সেই মুহূর্তে কি বার করতে বলেছে, দেখ বলেছে দুটি বিক্রিয়কের প্রারম্ভিক অর্থ সমান ধরে নিয়ে হার ধ্রুবকের গাণিতিক রূপটি লেখো। তাহলে হার ধ্রুবক মানে কি, কে কে এর গাণিতিক রূপ কি হবে তাহলে এক্ষেত্রে 1 by কনসেন্ট্রেশন অফ এ minus 1 by a0 equals to kt, তাহলে k কি হয়ে যাবে 1/t, এইটা। তাহলে এটা হচ্ছে হার ধ্রুবকের গাণিতিক রূপ। এটা করতে হলে আমার কি লাগলো, আমার লাগলো ইন্টিগ্রেটেড রেট লটা। ইন্টিগ্রেটেড রেট কি করে বার করলাম, আমি তো একটা রিয়াক্টেন্ট ধরে সেকেন্ড অর্ডার রিয়াকশনটাকে স্টাডি করেছি। দুটো রিয়াক্টেন্ট হলে কি হচ্ছে, একটু পার্থক্য হচ্ছে, কিন্তু যেহেতু দুটো রিয়াক্টেন্টের প্রারম্ভিক গাঢ়ত্ব সমান বলেছে এবং দুটো রিয়াক্টেন্ট সেম হারেই ভাঙছে, সেম হারে ভাঙছে কি করে বুঝছি, এই রিয়াকশনের ক্ষেত্রে 1 মোল এ এর সাথে 1 মোল বি রিয়াক্ট করছে। ফলে এরা শুরুতে সমান নিয়ে শুরু করেছি, আবার ভাঙছে সমান রেটে, তার মানে সবসময়ই এরা সমান থাকবে। শুরুতে সমান নিয়ে শুরু করেছি এবং সবসময় এরা সমান থাকবে। তাই জন্য আমি ওটাকে এই কোয়েশনটাকে লিখতে পারলাম। এই কোয়েশনটাকে যেই মুহূর্তে লিখলাম, যেটা এর ডিফারেন্সিয়াল রেটটা ছিল সেটা জাস্ট একটা রিয়াক্টেন্টে থাকলে যেরকম ডিফারেন্সিয়াল রেট হয় সেই জায়গায় চলে গেল। আমি সেম ভাবে ইন্টিগ্রেশনটা করব, করে ইন্টিগ্রেটেড রেটটা পেয়ে যাবো। ইন্টিগ্রেটেড রেটটা যে মুহূর্তে পেয়ে যাবো সেখান থেকে আমি কে এর সাথে কে এর এক্সপ্রেশনটা পেয়ে যাবো। বোঝাতে পারছি না, বোঝাতে পারছি না? হুম হুম হুম, পাচ্ছি পাচ্ছি। তানিশা বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি। আচ্ছা, এবার এই এই জিনিসেরই একটা আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে এটা করে আজকে থামবো আমরা। পর অঙ্কটা পর, একজন পর। A second order reaction in which initial concentrations of both the reactants are same gets 25% completed in 6,000 600 seconds. হুম, How long will it take to go to 70% completion? তাহলে বলেছে একটা সেকেন্ড অর্ডার রিয়াকশন যার দুটো রিয়াক্টেন্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশন, তার মানে এটা কিন্তু সেকেন্ড অর্ডার রিয়াকশন। একটু আগে আমরা যেটা করলাম দুটো রিয়াক্টেন্টকে নিয়ে সেকেন্ড অর্ডার রিয়াকশন, কিন্তু বলেছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ বোথ দ্য রিয়াক্টেন্টস আর সেম। তার মানে কি দাঁড়ালো, যদিও এটা দুটো রিয়াক্টেন্টকে নিয়ে সেকেন্ড অর্ডার রিয়াকশন, আমার কিছুই বদলাবে না একটা রিয়াক্টেন্টের থেকে। তার কারণ হচ্ছে যে দুটো রিয়াক্টেন্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা সেম বলে দিয়েছে। এটাই এর আগে অঙ্কে দেখালাম যে যদি সেকেন্ড অর্ডার রিয়াকশন দুটো রিয়াক্টেন্টের ক্ষেত্রে হয় কিন্তু দুটো রিয়াক্টেন্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা বা প্রারম্ভিক গাঢ়ত্বটা সেমই হয়, তাহলে কিছুই বদলায় না, ইন্টিগ্রেটেড রেট ল ওই একই থাকে। তার মানে এক্ষেত্রে আমি ওই একই ইন্টিগ্রেটেড রেট ল ব্যবহার করে কাজটা করতে পারি। এটা হচ্ছে প্রথম কথা। তারপরে কি বলেছে, ওই ধরনের অঙ্ক, যে ধরনের অঙ্ক আমরা আগের দিন করলাম, যে এত পার্সেন্ট কমপ্লিট হতে এত সময় লাগে, তাহলে অত পার্সেন্ট কমপ্লিট হতে কত সময় লাগে, এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে কি বলেছি, ওই প্রথমে যত পার্সেন্ট কমপ্লিট হতে যত সময় লাগে বলেছি সেখান থেকে আগে হার ধ্রুবকটা বার করতে হবে, তারপরে সেই হার ধ্রুবকটা ব্যবহার করে পরেরটার জন্য কত সময় লাগে সেটা বার করতে হবে। তাহলে ফর সেকেন্ড অর্ডার রিয়াকশন ইন্টিগ্রেটেড রেটটা কি, সেকেন্ড অর্ডার রিয়াকশন যদি আমি এখানে লিখি এ প্লাস বি, সেখান থেকে ধর প্রোডাক্ট, তাহলে ইন্টিগ্রেটেড রেটটা কি, একটু আগে লিখলাম, সেটা কি হয়
1 by concentration of A সমান 1 by concentration of A0 প্লাস KT, যদি এটা K হয়। তাহলে এবার বল যে যেখানে এটা হচ্ছে concentration of A at time T, আর এটা হচ্ছে concentration of A at initial time, শুরুতে। তাহলে এবার বল 25% কমপ্লিশন হচ্ছে 60 সেকেন্ড লাগে, 25% কমপ্লিশন। তাহলে 25% কমপ্লিট কখন বলবো, এটা আমরা আগের দিন করেছি। তাহলে 25% কমপ্লিশনে এর কনসেন্ট্রেশন কত কত পড়ে থাকবে যদি 25% রিয়াকশনটা হয়ে যায়। 75/100। হ্যাঁ, তাহলে কি পড়ে থাকবে, কনসেন্ট্রেশন অফ A0 গুণ 1 মাইনাস 25/100, তার মানে 75/100 A0, তার মানে 3/4 A0। তা নিশ্চয় বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? এটা তো আমরা একদিন হুম করেছি। হুম হুম আচ্ছা, এবার এটা হতে কত কত সময় লাগে? এটা হতে বলে দিয়েছে আমাকে 600 সেকেন্ড সময় লাগে। এবার আমি এই ইকুয়েশনটাতে এটা বসাবো, এই ইকুয়েশনটাতে এই এ এর জায়গায় এটা বসিয়ে দেবো আর টি এর জায়গায় 600 বসিয়ে দেবো, করে আমাকে কে টা পেতে হবে। তাহলে কি করবো আমি? সুতরাং 1/3 A0 সমান সমান 1/A0 প্লাস KT। তাহলে কি দাঁড়াবে, যদি উপরে নিয়ে যাই 4/3 A0 মাইনাস 1/A0 সমান সমান কে, আচ্ছা টি এর জায়গায় বসাতে হবে 600 সেকেন্ড। আচ্ছা এবার বিয়োগটা করে দিই, তাহলে কি হবে, 3A0 এখানে এলো 4 মাইনাস 1 A ইন্টু 600 সেকেন্ড। তাহলে কি দাঁড়াবে, উপরে আসবে একটা 3, নিচে আসবে একটা 3 A ইন্টু 600 সেকেন্ড। তাহলে কি দাঁড়াবে, কে সমান সমান উপরের 3 নিচের 3 কাটলো 1/A0 ইন্টু 1/600 সেকেন্ড টু দি পাওয়ার -1। তাহলে দেখ, যেক্ষেত্রে যেমন করে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে আমি নর্মাল একটা কে এর এক্সপ্রেশন পেয়ে গেছিলাম, এখানে কিন্তু কে এর মানটা আমি এক্স্যাক্টলি বার করতে পারলাম না, একটা A0 থেকে গেল, কারণ A0 মান আমাকে বলে দেয়নি। কিন্তু এটাতে কোনো সমস্যা হবে না, আমি যখন পরে বসাতে যাবো তখন দেখবি আরেকটা A0 উপরে থেকে যাবে, ওর সাথে কেটে যাবে। তাহলে আপাতত পদ্ধতিটা নীতিটা সেম। যখন আমাকে একটা সার্টেন পার্সেন্টেজ অফ কমপ্লিশন বলে দেবে, এক্ষেত্রে বলে যে 25% কমপ্লিট হতে 60 সেকেন্ড সময় লাগে, এবং আরেকটা পার্সেন্ট কমপ্লিশন বার করতে বলবে, তখন আমি কি করবো, প্রথমটা ইউজ করে কে এর এক্সপ্রেশনটা বার করার চেষ্টা করবো, যদি মান নাও পারি কে এর এক্সপ্রেশনটা বার করার চেষ্টা করবো, তারপরে সেইটাকে ব্যবহার করে পরেরটার ক্ষেত্রে টাইমটা ক্যালকুলেট করবো। তাহলে এক্ষেত্রে তাই করলাম, ইন্টিগ্রেটেড রেট লটাকে নিলাম, এই ইন্টিগ্রেটেড রেট এতে আমি মানটা বসিয়ে দিলাম ফর 25% কমপ্লিশন, করে কে এর এক্সপ্রেশন বার করলাম। এবার আমাকে 70% কমপ্লিশন করতে বলেছে, তাহলে 70% কমপ্লিশনের জন্য বল কি হবে, এ কতটা পড়ে থাকবে, তাহলে ফর 70% কমপ্লিশন কনসেন্ট্রেশন অফ এ কি হবে বল? 30/100। হুম, বল। তাহলে 1 মাইনাস 70/100, তার মানে 30/100, তার মানে 3/10 A0। তাহলে বসিয়ে দেবো এখন 1/A সমান 1/A0 প্লাস KT, যেগুলো যেগুলো মান জেনেছি, এটা হচ্ছে 3/10 A0, এটা হচ্ছে A0, আর কে এর মান কি জানলাম, 1/A0 ইন্টু 1/600 সেকেন্ড টু পাওয়ার -1। সরি, এটা A0। এবার দেখতে পাচ্ছি প্রতিটার নিচে একটা করে A0 আছে, ফলে A0 আমার কেটে যাবে, A0 তোমার দরকার নেই। তাহলে কি হয়ে যাবে, 1/3/10 ইকুয়ালস টু 1/1 যোগ 1/1 গুণ 1/600,
আচ্ছা সরি, এখানে টি থাকবে। এখানে কে এর মান বসিয়েছি এই পুরো জিনিসটা, তার সাথে এটা টি গুণ থাকবে, মিক্স করেছিলাম। এটা সেকেন্ড ইনভার্স, এটা হচ্ছে টি। তাহলে কি দাঁড়াবে? 10/3 সমান সমান 1+1/600 সেকেন্ড ইনভার্স ইন্টু টি। তাহলে কি হবে? যদি আমি প্রথমে একটাকে ওদিকে নিয়ে আসি, তাহলে 10/3 - 1 সমান সমান 1/600 সেকেন্ড টু দি পাওয়ার -1 ইন্টু টি। তাহলে 10/3 - 1 করলে কি হবে? 7/3। তাহলে টি কি হয়ে যাবে? 1/600 আছে, 600টার উপরে গুণ হয়ে যাবে, 7 × 600/3, আর সেকেন্ড ইনভার্সটা ওদিকে গেলে কি হয়ে যাবে? সেকেন্ড হয়ে যাবে। তাহলে এটা করলে কত হবে? এইভাবে 1400 সেকেন্ড। 70% কমপ্লিট হতে কত সময় লাগলো? 1400 সেকেন্ড। নীতিটা ফার্স্ট অর্ডারের ক্ষেত্রেও যা ছিল এক্ষেত্রেও তাই, বা জিরো অর্ডারের ক্ষেত্রে যা ছিল এক্ষেত্রেও তাই। ঠিক আছে, যে একটা দিয়ে আমি কেটা বার করলাম, ওই কেটাকে ব্যবহার করে আমি পরেরটা টাইমটা বার করলাম। বুঝতে পারছিস না? বুঝতে পারিস না? পেয়েছি। 600, আচ্ছা একটা হুম কথা আছে হুম হুম এখানে, একটু আগে যাও। হুম। একটা আরো 3 ছিল না? কোনটা? না না, ঠিক আছে। হুম 1/1800 হবে না এখানে, 600টার জায়গায়? না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখানে তো টার্মটা আছে কে, কে এর মান কি ছিল দেখ না, কে এর মান ছিল 1/A0 × 1/600। তাহলে এখানে কে এর মান তাই বুঝছি, 1/A0 × 1/600। এবার আমি কি করেছি, এখান থেকে প্রতিটা থেকে A0টাকে কেটেছি বা কমন নিয়ে না না, 1/600 জায়গাটাই বলছি আমি। কেন হবে? আমি তো A0টা এখান থেকে কমন নিলাম। না, উপরে কে এর মানটাতেই বলছি। এই কে এর মানটাতে, হুম। মানে এই কে এর মানটা তো এটাই ছিল এখানে। কিভাবে 600 হলো আমি ঠিক বুঝতে পারলাম না। মানে এই তিনটা তো এই জিনিসের সাথে কেটেছে। মানে একটু বুঝিয়ে বল, মানে কোথায় গন্ডগোল মনে হচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি না আপাতত। ও ও ও ও ও ও ও এইখানে, এখানে ভুলটা হচ্ছে। এখানে 3 হবে একটা, 4 - 3, তাহলে এখানে একটা 1 থাকবে। তাহলে এইখানে এটা 1800 হবে। হুম, হ্যাঁ ঠিকই বলেছি, ওখানে ওইখানে গন্ডগোলটা হয়েছে এই বিয়োগটা করতে গিয়ে। এখানে একটা 4 - 3 হতো, তাহলে 1/3, এটা 1/1800। তাহলে এইখানে একটা 1/1800 হবে। তাহলে এখানে এটা 1800 হবে, আর এটা 4200 হবে উত্তর। ঠিক আছে এবার। হুম, এবার ঠিক আছে। হুম, তাহলে আজকে আমরা এখানেই থামছি, পরের দিন আমরা থার্মোনিক্স রিভাইজ করা শুরু করবো। আমরা একটু পিছনে চলছি, আমি দেখছি কত কভার করা যায়। থার্মোনিক্স এখানে দেখে আসিস পারলে তোরা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। হুম, তাহলে কাইনেটিক্স এর গল্প এখানে ইতি। কালকে স্মৃতি, হ্যাঁ, যদি না তোদের কোনো প্রশ্ন থাকে বা তোরা কোনো প্রশ্ন খুঁজে পাস। আচ্ছা হুম, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে বেশ। চলো রাখি রাখি, টাটা। টাটা টাটা টাটা।